সো আজকে আমরা ডিসকাস করব লিমিটস টু আরবিট্রেজ। সো আমরা আরবিট্রেজের সাথে প্রথম ফ্যামিলিয়ার হয়েছিলাম একদম প্রথম টপিকে, যখন আমরা এফিশিয়েন্ট মার্কেট হাইপোথেসিস নিয়ে ডিসকাস করছিলাম। ইউ ক্যান রিকল যে প্রথম টপিকে আমরা বলছিলাম যে মার্কেট এফিশিয়েন্সি ইজ ডিজায়ারেবল এবং এটা অ্যাচিভ করার তিনটা ক্রাইটেরিয়া আছে। আপনার খেয়াল থাকবে তিনটা ক্রাইটেরিয়া কি ছিল, যে এই ক্রাইটেরিয়া গুলো যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা মার্কেটকে ইনফরমেশনাল এফিশিয়েন্ট বলতে পারবো। সো প্রথম ক্রাইটেরিয়াটা ছিল কি, যে ইনভেস্টরস ডু নট ডু এনি মিস্টেক। সেটা হলে তো আর ইনএফিসিয়েন্সি কোনো সুযোগই নাই। সেকেন্ড, আমরা বলেছিলাম যে ইনভেস্টরস ক্যান মেক মিস্টেক্স বাট দ্য মিস্টেক্স আর র্যান্ডম, সো র্যান্ডম মিস্টেক্স ক্যান্সেল আউট ইচ আদার, সো রেজাল্টেড ইন এফিশিয়েন্ট মার্কেট। থার্ড কেস আমরা বলছিলাম যে ইনভেস্টরসটা কি করছে না, র্যান্ডম মিস্টেক করছে না। ইনভেস্টরে যে মিস্টেকটা করছে সেটা একটা কোরিলেটেড মিস্টেক্স, মানে মোটামুটি সবাই এক ধরনের সিস্টেমেটিক মিস্টেক করছে। সবাই আইদার অপটিমিস্ট অর সবাই আইদার পেসিমিস্ট অর সবাই পার্টিকুলার কোন একটা ভিউ হোল্ড করছে যেটা হয়তো ওয়ারেন্টেড না, এই ধরনের। তখন কি হবে? তখন আমরা বলছিলাম যে মার্কেট ইজ ক্রাউডেড উইথ সাম পিপল হু আর নোন এজ সফিস্টিকেটেড ইনভেস্টর্স হু পার্টিসিপেট ইন আরবিট্রেজ। সো তারা যখন মিসপ্রাইসিং দেখবে, arbitrator actually catch up the mispricing and act in a way so which will correct the mispricing. তার মানে আরবিট্রেজার্স মিসপ্রাইসিংটা কি করবে, এক্সপ্লয়েট করবে। এখন আরবিট্রেজার্স যখন মিসপ্রাইসিংটা এক্সপ্লয়েট করবে তখন এটা পসিবল হবে যে মার্কেট আর কি থাকবে না, মিসপ্রাইসিং থাকবে না, রেজাল্টেড ইন মার্কেট এফিশিয়েন্ট থাকবে। এখন এটা যতটা বলাটা ইজি থিওরিটিক্যালি, রিয়েলি এটা এত ইজি কিনা, মানে আরবিট্রেজটা মিসপ্রাইসিং দেখলে মাত্র ঝাঁপিয়ে পড়ে কিনা, মিসপ্রাইসিং দেখার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে কিনা, সো দ্যাট মিসপ্রাইসিং গেট কারেক্টেড। আমরা যেই কনটেক্সটটা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে আরবিট্রেজার্স যখন আরবিট্রেজ করতে যায় দে অ্যাকচুয়ালি ফেস নাম্বার অফ ইস্যুস। এখন এই ইস্যুস গুলো যদি তাদের এন্ড থেকে আনফেভারেবল থাকে তখন তারা আর আরবিট্রেজে পার্টিসিপেট করে না। আরবিট্রেজে যদি পার্টিসিপেট না করে তাহলে মিসপ্রাইসিং যেটা সেটা কি এগ্রিভ হবে নাকি কারেক্ট হবে? হোয়াট ডু এক্সপেক্ট? আরবিট্রেজার্স যদি মিসপ্রাইসিং ট্যাপ না করে, পার্টিসিপেট না করে, তাহলে মিসপ্রাইসিংটা কি আরো এগ্রিভেট হবে নাকি মিসপ্রাইসিংটা কারেক্ট হবে? হোয়াট ডু এক্সপেক্ট? নো এক্সপেকটেশন? আই এম আস্কিং সামথিং। আরবিট্রেজার্স যদি মিসপ্রাইসিং দেখে মার্কেটে পার্টিসিপেট না করে ফর সাম রিজনস, তখন মিসপ্রেসিংটা কি আরো এগ্রিভেট হবে নাকি মিসপ্রেসিংটা কারেকশন হবে বা কারেক্ট হবে? হোয়াট ডু থিঙ্ক? কিছু বলতে পারছি না। সুমি, আপনি বলবেন? শুনতে পাচ্ছেন? আমরা ক্লাসে আছি, ক্লাসে শুনতে পাচ্ছি।
পলাশ, আমরা কি ক্লাসে আছি? ক্লাস শুনতে পাচ্ছি সবাই? জি স্যার, ক্লাস শোনা যাচ্ছে। হ্যাঁ, না, আমরা যেটা বলছিলাম, না, পলাশ আবার চ্যাট মেসেজ পাঠালো যে উই ক্যান স্টার্ট এট 3 or 6 p.m. আমরা তো টাইম, আচ্ছা, হোয়াট এভার। সো যেটা বলছিলাম যে আরবিট্রেজার্স যদি ঠিক মতো পার্টিসিপেট না করে তাহলে মিসপ্রাইসিং কি হবে, এটা বলেন না, এটা কি হবে? মিসপ্রাইসিং কি অ্যাগ্রিভেট হবে নাকি মিসপ্রাইসিং কারেকশন হবে? এটা কি বলতে পারছি? চ্যাট বক্সে লিখতে পারেন। উই হ্যাভ টু পার্টিসিপেট, আদারওয়াইজ আমরা তো পরের কন্টেন্টস রিচ করতে পারবো না। টুম্পা আছেন? সাইমা? পলাশ? আচ্ছা, আমরা কি বুঝতে পারছি কি বলছি, কি নিয়ে ডিসকাস করছি? মানে আমরা জাস্ট জিজ্ঞেস করছি যে আরবিট্রেজার্স যদি আর মিসপ্রাইসিং এটাকে ট্যাপ না করে তাহলে মার্কেটে মিসপ্রাইসিং কি হবে? মিসপ্রাইসিং কি বাড়বে নাকি মিসপ্রাইসিং কারেকশন হবে? স্যার বাড়বে। হ্যাঁ, তো এটা কি বলতে খুব কষ্ট হচ্ছিল? আচ্ছা, তো এখন আরবিট্রেজার্সরা কি ধরনের ইস্যু ফেস করলে তারা মিসপ্রাইসিং এ পার্টিসিপেট করবে না বা আরবিট্রেজ পার্টিসিপেট করবে না, সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইনলি এই টপিকের পারপাস। তো যে সকল কারণে আরবিট্রেজার্সরা আরবিট্রেজে কি করতে পারছে না, পার্টিসিপেট করতে পারে না, সেই সকল কারণকে আমরা একসাথে বলছি লিমিটস টু আরবিট্রেজ। কি বলছি? লিমিটস টু আরবিট্রেজ। আচ্ছা, তাহলে আমরা একটু আরবিট্রেজটা একটু রিভিউ করার চেষ্টা করি। সো ইউ হ্যাভ লার্নড এ লট হোয়াট ইজ কল্ড আরবিট্রেজ ইন ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস অ্যান্ড ইন অলসো আদার ফাইন্যান্স কোর্স। আচ্ছা, so আমরা যেখানে যেটা বলছি, আরবিট্রেজ ইজ আ যেখানে ল অফ ওয়ান প্রাইস কি করবে না, ফলো করবে না, সেখানে কি ক্রিয়েট হয়? আরবিট্রেজ অপরচুনিটি ক্রিয়েট হয়। আচ্ছা, এখন আরবিট্রেজেস দিয়ে কি করতে হয় কমনলি? যখন তারা মিসপ্রাইসিং দেখে দুটো অ্যাসেটের মধ্যে, দুটো অ্যাসেটের ভ্যালু সেম বা প্রাইস ডিফারেন্ট, তখন তারা কি করবে? তারা তখন যে অ্যাসেটটা আপনার লো প্রাইস সেটাকে কি করবে? পারচেস করবে। আর যে অ্যাসেটটা আপনার হাই প্রাইস, সেই অ্যাসেটটা কি করবে? শর্ট সেল করবে। এটা তো আমরা জানি নাকি? আচ্ছা, তাহলে এই ব্যাপারটাকে আমরা বলি কি? আই সিমালটেনিয়াস পারচেজ অ্যান্ড sale of the same or essentially similar asset for advantageously different prices. ঠিক আছে? আচ্ছা, এখন এই ব্যাপারটাকে আরবিট্রেজেসটা কি বলে? ফ্রি লাঞ্চ। কেন ফ্রি লাঞ্চ? কারণ আরবিট্রেজাররা সাধারণত যেটা মানে রিয়েল আরবিট্রেজ, সেখানে আরবিট্রেজাররা যখন এই এক্সপেন্সিভ অ্যাসেটটাকে শর্ট সেল করে, এখান থেকে সে কি পায়? ক্যাশ পায়। এই ক্যাশটা দিয়ে সে কি করে? যেটা চিপার অ্যাসেট সেটাকে পারচেস করে। তার মানে তাকে কি করতে হচ্ছে না, আপফ্রন্ট কোনো ক্যাশ ইনভেস্ট করা লাগছে না। সো এই কারণে আমরা এটাকে কি বলি? ফ্রি লাঞ্চ বলি, রাইট? সো উই আর মেকিং প্রফিট
without making any investment from our own side, right? এখন ম্যাটার হচ্ছে এই আরবিট্রেজ করতে গেলে আমাদের কিছু কন্ডিশন লাগে, সেটা আমরা একটু একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ফর এক্সাম্পল, আমাদের কাছে দুটো অ্যাসেট আছে, একটা অ্যাসেটকে আমরা বলছি অ্যাসেট এ, আর একটা অ্যাসেটকে বলছি আমরা অ্যাসেট বি। এবং এই দুটো অ্যাসেটকে আমরা বলছি যে দুটো অ্যাসেটের ভ্যালু সেম। সো দুটো অ্যাসেটের ভ্যালু যদি সেম হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ রেশনাল এক্সপেকটেশন যে এই অ্যাসেটের প্রাইস আর এই অ্যাসেটের প্রাইস দুটো কি হতে হবে? সেম হতে হবে, যদি তাদের ভ্যালু কি থাকে? সেম থাকে। বাট যদি কোনো কারণে আপনার ইনভেস্টররা এই অ্যাসেট বি নিয়ে টু মাচ বুলিশ হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? অ্যাসেট বি এর যে প্রাইস, আমরা প্রাইস কিভাবে লিখি, অ্যাসেট বি এর যে প্রাইস, সেই প্রাইসটা কি হয়ে যাবে? অ্যাসেট এ এর প্রাইসের চেয়ে বেশি হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে তখন আরবিট্রেজাররা কি করতে হবে? আরবিট্রেজারদেরকে তখন এই যে অ্যাসেটটা এক্সপেন্সিভ, সেই অ্যাসেটটাকে কি করতে হবে? শর্ট সেল করতে হবে। শর্ট সেল করলে তার কাছে কি আসবে? ক্যাশ আসবে, ক্যাশ ফ্লো আসবে, রাইট? আচ্ছা, এরপর সেই অ্যাসেটটা দিয়ে কি করতে হবে? যে অ্যাসেটটা আন্ডার প্রাইস হয়ে আছে, সেই অ্যাসেটটা কি করতে হবে? বাই করতে হবে, রাইট? আচ্ছা, যখন মার্কেটে কারেকশন হবে, যখন এই দুটো কি হবে? ইকুয়াল হবে, তার মানে এই ওভার প্রাইস অ্যাসেটটা কি হয়ে আসবে? ডাউন হয়ে আসবে। তখন আরবিট্রেজারকে তার পজিশন ক্লোজ করার জন্য এই অ্যাসেটটা কি করতে হবে? পারচেস করতে হবে। পারচেস করে সে কি করবে? যার কাছ থেকে শর্ট সেল করেছে তাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে, রাইট? আচ্ছা, আর এই অ্যাসেটটা সে কি করে দিবে? এই অ্যাসেটটা সে সেল অফ করে দিবে, রাইট? আচ্ছা, এর থেকে সে কি পাবে? প্রফিট পাবে। এখন এটা একটা সিম্পল এক্সাম্পল। এখন এটা হতে হলে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে সেটা হচ্ছে, যেই দুইটা অ্যাসেটকে আমরা বলছি যে ভ্যালু সেম, যে দুইটা অ্যাসেটের ভ্যালু সেম, এই দুইটা অ্যাসেটকে আমরা কি সাবস্টিটিউট অ্যাসেট বলতে পারি নাকি কমপ্লিমেন্টারি অ্যাসেট বলতে পারি? হোয়াট ডু ইউ থিঙ্ক? যে দুইটা অ্যাসেটের ভ্যালু সেম, তার মানে যে যে কোনো একটা পারচেস করলে আপনি একই ভ্যালু পাবেন, তখন আমরা এই দুইটা Substitute. অ্যাসেটকে কি বলতে পারি? এ আর বি, এই দুইটা অ্যাসেটকে কি বলতে পারি? Substitute asset. সাবস্টিটিউট বলতে পারি। এখন তার মানে আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, আপনি যখন দেখলেন যে অ্যাসেট বি হচ্ছে কি বুলিশ, অ্যাসেট বিটা নিয়ে মার্কেটে কি বুলিশ, তখন আমার এই অ্যাসেট বি কে শর্ট সেল করে আমার আরেকটা সাবস্টিটিউট অ্যাসেট পারচেস করা লাগবে। আমার আরেকটা সাবস্টিটিউট অ্যাসেট পারচেস করা লাগবে, যে অ্যাসেটটার ভ্যালু আমার অ্যাসেট বি এর কি হবে? ইকুয়াল হবে। তার মানে আমি অ্যাসেট বি থেকে যা পেতাম, অ্যাসেট এ থেকে একই জিনিস কি করতে হবে? পেতে হবে, রাইট? এখন ম্যাটার হচ্ছে, এখানে আমি যত আইডিয়ালি বলে নিচ্ছি এ আর বি দুটো পারফেক্টলি সাবস্টিটিউট, এই ব্যাপারটা মার্কেটে ততটুকু অ্যাভেলেবল না। ইউ উইল ফাইন্ড ইট হার্ড যে দুটো অ্যাসেট পাওয়া, যে দুটো অ্যাসেট পারফেক্টলি সাবস্টিটিউট টু ইচ আদার, পারফেক্টলি সাবস্টিটিউট টু ইচ আদার। এখন কেন আমাকে সাবস্টিটিউট নেওয়া লাগবে? সাবস্টিটিউট যদি আমি না নিয়ে নিই, তাহলে আমার কি হবে? আমি আমার যে আরবিট্রেজের যে রিস্ক, এই রিস্কে কি করতে পারবো না? হ্যাচ করতে পারবো না, ঠিক আছে? So arbitrage, you probably have learned about something called risk neutral arbitrage. So arbitrage ideally does not get exposed to any risk. এখন সে যদি সাবস্টিটিউট না নিয়ে আরবিট্রেজে পার্টিসিপেট করে, সে অ্যাকচুয়ালি এক্সপোজ টু হায়ার রিস্ক। সে কিন্তু আর তখন কিসে থাকছে না, তখন সে কিন্তু আরবিট্রেজের মধ্যে থাকছে না। হি ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু সামথিং কল্ড স্পেকুলেশনের মধ্যে চলে যাচ্ছে। স্পেকুলেশন এক্সপোজেস টু দ্য ইনভেস্টার্স টু রিস্ক, বাট আরবিট্রেজে কি নিবে না? আরবিট্রেজে আইডিয়ালি কোনো রিস্ক নেবে না। সেই রিস্কটাকে কি করে ফেলবে? সাবস্টিটিউট দিয়ে
নিউট্রালাইজ করার চেষ্টা করবে, ঠিক আছে? দিস ইজ নাম্বার ওয়ান, যে আরবিট্রেজের কি থাকতে হবে, আমার কি থাকতে হবে, আমি যে অ্যাসেটটার আরবিট্রেজ করব সেই অ্যাসেটটা কি থাকতে হবে, ক্লোজ সাবস্টিটিউট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে আমি আপনাকে বলছিলাম যে যে অ্যাসেটটা বুলিশ, মানে অ্যাসেট বি, সেই অ্যাসেটটা আমি কি করব বলেছিলাম, যে অ্যাসেটটার প্রাইস এক্সপেন্সিভ, সেই অ্যাসেটটা আমি কি করব বলেছিলাম, ক্যান ইউ রিকল? মার্কেট যখন কোন একটা অ্যাসেট নিয়ে বুলিশ, আরবিট্রেজাররা সেই অ্যাসেটকে কি করে থাকে, শর্ট সেল। শর্ট সেল করে থাকে। এখন আপনি বললেন যা না, আমার মার্কেটে কি করা যাবে না, আমার মার্কেটে কি করা যাবে না, আমার মার্কেটে কোনো শর্ট সেল কি না, অ্যালাউড না, আমার মার্কেটে কোনো শর্ট সেল অ্যালাউড না। তো আমার মার্কেটে যদি শর্ট সেল অ্যালাউড না থাকে, আরবিট্রেজার কি আরবিট্রেজ করতে পারবে? আরবিট্রেজার আরবিট্রেজ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে হাই লিকুইডিটি। কি থাকতে হবে মার্কেটে, এডিকুয়েট কি থাকতে হবে, লিকুইডিটি থাকতে হবে। ইউ প্রবাবলি হ্যাভ সিন সামথিং কল্ড, যে এনাফ বাই অর্ডার আছে, প্রচুর বাই অর্ডার আছে কোন একটা অ্যাসেটের, বাট সে দেয়ার ইজ নো সেল অর্ডার। প্রচুর বাই অর্ডার আছে, কোনো সেল অর্ডার নাই, আবার প্রচুর সেল অর্ডার আছে বাট কোনো কি নাই, বাই অর্ডার নাই। বাট দেখা যাচ্ছে যতগুলো সেল অর্ডার তার তুলনায় বাই অর্ডার অনেক কম, রাইট? তো এরকম যখন পরিস্থিতি হয়, এরকম যখন পরিস্থিতি হয়, তখন হোয়াট ডু এক্সপেক্ট রিগার্ডিং দ্য লিকুইডিটি কন্ডিশন অফ দ্য মার্কেট? মার্কেটের লিকুইডিটি কন্ডিশন কি ফ্রোজেন, নাকি মার্কেটের লিকুইডিটি কন্ডিশন ইজ ভেরি গুড? হোয়াট ডু এক্সপেক্ট, রাইট? তো আমি কিন্তু তখন কি করতে পারবো না, লিকুইডিটি যদি এডিকুয়েট না থাকে, তখন আমার কি বেড়ে যাবে, ট্রানজেকশন কস্ট বেড়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যে অ্যাসেটটা কি করতে চাচ্ছি, আরবিট্রেজ করতে চাচ্ছি, সেই অ্যাসেটটা সেই অ্যাসেটটা এডিকুয়েটলি কি নাই, অ্যাভেলেবল নাই, কি করার জন্য, কি করার জন্য, শর্ট সেল করার জন্য অ্যাভেলেবল নাই, রাইট? তো তখন কি আপনি শর্ট সেল করতে পারবেন? অথবা আপনি সিমালটেনিয়াসলি যে আরেকটা আন্ডার প্রাইসড অ্যাসেট বাই করবেন, সেই প্রাইসটা মার্কেট অ্যাভেলেবল নাই টু বাই, তখন আপনি কি করতে পারবেন না, আপনি আরবিট্রেজে পার্টিসিপেট করতে পারছেন না, রাইট? আচ্ছা, নাম্বার থ্রি হচ্ছে সাফিসিয়েন্ট নাম্বার অফ রেশনাল আরবিট্রেজার্স। সো রেশনাল আরবিট্রেজার্সদের একটা ভালো প্রেজেন্স থাকতে হবে, যারা সিম্পলি কি করবে, মিসপ্রাইসিংটা খুঁজে বের করবে এবং মিসপ্রাইসিং এর থেকে প্রফিট টেক করার জন্য তাদের একমাত্রই তাদের ট্রেডিং এর অবজেক্টিভ হচ্ছে কি করা, মিসপ্রাইসিং থেকে প্রফিট করা। এরকম নাম্বার অফ কি থাকতে হবে, রেশনাল আরবিট্রেজার্স মার্কেটে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? এখন প্রবলেম যেটা, আমরা যেটা মার্কেটে রিয়েলি দেখছি সেটা হচ্ছে, ইউ ক্যান রিকল বাই দিস টাইম, যে আমরা বেশ অনেকগুলো কি দেখেছি, মার্কেট অ্যানোমালিজ দেখেছি, লং রান রিভার্সাল, মোমেন্টাম, পোস্ট আর্নিংস অ্যানাউন্সমেন্ট ড্রিফট, যেখানে দেখা যাচ্ছে কি পাওয়া যাচ্ছে, অ্যাবনর্মাল রিটার্ন পাওয়া যাচ্ছে মার্কেটে, কি পাওয়া যাচ্ছে, অ্যাবনর্মাল রিটার্ন পাওয়া যাচ্ছে। মানে আপনি সিম্পলি কি করছেন, যে গত 5 বছরে যেসব স্টক গুলো কি করেছে, গত 5 বছরে যেসব স্টক গুলো খারাপ করেছে, আপনি সিম্পলি সেসব স্টক কি করে, আপনি সেসব স্টক বাই করে, আর যেসব স্টক গত 5 বছরে ভালো করেছে সেসব স্টক আপনি শর্ট করে আপনি কি করছেন, প্রফিট করছেন। তো হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, যে পাস্ট ইনফরমেশন, পাস্ট ইনফরমেশন past information contains the signal for future return। যে আপনি একটা স্টকের যদি পাস্ট ইনফরমেশন জানেন, সেটার বেসিসে পজিশন নেন, তাহলে রিভার্সাল বলছে কি আপনি এখান থেকে কি করতে পারবেন, এটা অ্যাবনর্মাল রিটার্ন জেনারেট করতে পারেন। এখন এফিশিয়েন্ট মার্কেট তো বলছে যে অ্যাবনর্মাল রিটার্ন আর্ন করা কোনো সুযোগ নাই, অ্যাবনর্মাল রিটার্ন আর্ন করার কোনো সুযোগ নাই। তার মানে আমরা কি ইনফার করতে পারি, যে এই অ্যানোমালিস গুলো যখন মার্কেটে প্রেজেন্স আছে, যেখানে এই অ্যানোমালিস গুলোর কারণে অ্যাবনর্মাল রিটার্ন পাওয়া যাচ্ছে, তার মানে যেই কারণগুলো প্রেজেন্ট থাকলে অ্যাবনর্মাল রিটার্ন পাওয়া যাবে না বলা হয়েছিল, সেটা হচ্ছে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস,
সেটা ট্রুলি হোল্ড করছে না, এটা আমরা বলতে পারি। এখন এটা ট্রুলি হোল্ড না করার পিছনে একটা রিজন হচ্ছে, যেটা আমরা নাম্বার 3-তে বলেছিলাম, যে investors are making correlated mistakes, but arbitrators are not participating to make profit out of it। তার মানে এটা যদি হয়ে থাকে, তার মানে নাম্বার 3 ক্রাইটেরিয়াটা কি হচ্ছে না, অ্যাচিভ হচ্ছে না। এখন limits to arbitrage is a big literature. It actually seeks to what are the reasons যে কেন আর্বিট্রেজার্সরা আর্বিট্রেজ অপরচুনিটিতে ক্লিয়ারলি একটা ভালো অ্যাবনর্মাল রিটার্ন থাকার পরেও তারা কেন এই অ্যানোমালিস গুলো এক্সপ্লয়েট করে না। Our rest of the lecture will actually be spending time to understand those facts. ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি দেখি। প্রথম যেটা, সেখানে আমরা ফান্ডামেন্টাল রিস্কে ডিসকাস করছি যে পারফেক্ট সাবস্টিটিউট ডু নট এক্সিস্ট। দিস ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিস্ক অফ আরবিট্রেজার্স। মানে আরবিট্রেজ করতে হলে আপনাকে কি থাকতে হবে, মানে ফান্ডামেন্টাল আরবিট্রেজের জন্য কি প্রয়োজন, যে সাবস্টিটিউট থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি না থাকে তখন আপনি কি করতে পারবেন না, আপনি স্টকের ক্যাশ ফ্লো রেপ্লিকেট করতে পারবেন না। ওকে, আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, দুইটা গাড়ি স্টক, একটা হচ্ছে ফোর্ড, একটা হচ্ছে ক্রিসলার। এখন কোনো কারণে আপনার আরবিট্রেজার বিলিভ করলো যে ফোর্ড ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ কম্পেয়ার টু ক্রিসলার। তাহলে আরবিট্রেজার কি অ্যাকশন হতে হবে, সে ফোর্ড কে কি করবে, শর্ট সেল করবে, আর ক্রিসলার কে কি করবে, আপনার পারচেস করবে। ঠিক আছে? আচ্ছা, এখন ফোর্ড কে যখন সে শর্ট সেল করলো, ক্রিসলার কে যখন কি করলো, সে আপনার পারচেস করলো, এতে যেটা হলো, আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রির যে রিস্ক, সেটাকে সে হয়তো আপনার হ্যাচ করতে পারবে। বাট যদি এমন হয় ফোর্ড আর ক্রিসলার যদি পারফেক্টলি সাবস্টিটিউট না হয়, ফোর্ড আর ক্রিসলার যদি পারফেক্টলি কি না হয়, সাবস্টিটিউট না হয়, সাবস্টিটিউট ফোর্ড আর ক্রিসলার কখন হবে, ফোর্ড যে সকল কারণে বাড়বে, ক্রিসলার একই কারণে বাড়বে। ফোর্ড যে সকল কারণে খারাপ করবে, ক্রিসলার একই কারণে কি করবে, খারাপ করবে। এখন এই কন্ডিশন যদি কি না হয়, এক্সিস্ট না করে, যেটা হতে পারে যে আমি ফোর্ড এক্সপেন্সিভ বলে ফোর্ড কে কি করলাম, শর্ট সেল করলাম, ক্রিসলার চিপার বলে ক্রিসলার কে কি করলাম, বাই করলাম। এখন এমন যদি হয়ে থাকে, ফোর্ডের স্টক বা ফোর্ডের যে কোম্পানি, দ্যাট কোম্পানি হ্যাজ ডান এক্সেপশনালি ওয়েল, যেটা হয়তো আউট অফ দ্য পসিবিলিটিস। আচ্ছা, তাহলে আমি ফোর্ডকে তো করেছি কি শর্ট সেল, তাহলে আমার এক্সপেকটেশন কি, ফোর্ড কি হবে, ফোর্ডের প্রাইস কি হওয়ার এক্সপেকটেশন, আমি শর্ট সেল করেছি, ফোর্ডের প্রাইস ডাউন হওয়ার এক্সপেকটেশনে। বাট আমার আরবিট্রেজ পজিশনের মধ্যে যদি ফোর্ড এক্সেপশনালি খুব ভালো করে ফেলে, তখন ফোর্ডের প্রাইস তো কি হবে না, না কমে ফোর্ডের প্রাইস কি হতে থাকবে, বাড়তে থাকবে, রাইট? আর ক্রিসলার, যাকে আমি কি করেছিলাম, পারচেস করেছিলাম উইথ এক্সপেকটেশন অফ হোয়াট, যে সে চিপার, সে ফিউচারে কি করবে, ভালো করবে। বাট এমন যদি হয় যে ক্রিসলার খুব খারাপ করলো, তাহলে ক্রিসলার তো প্রথমে আন্ডার প্রাইস ছিল, সে তার প্রাইস কি হবে, আরো কমে যাবে। তাহলে যে স্টকটাকে আমি শর্ট সেল করেছি, যেটা আমার এক্সপেকটেশন হচ্ছে খারাপ করার, সেটা কি হলো, এক্সেপশনালি ভালো করে স্টার্ট হলো। আর ক্রিসলার, যাকে আমি কি করেছি, পারচেস করেছি উইথ এক্সপেকটেশন কি ভালো করবে,
সে কি করা শুরু করলো, আরো খারাপ করা শুরু করলো। তখন এই যে ফোর্ড থেকে যে আমার কি হচ্ছে, ফোর্ডে তো আমার পজিশন কি, শর্ট সেল। এখন আমি যে স্টকে শর্ট সেল করেছি, সে স্টক থেকে আমার কি 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 করা শুরু হবে, লস লস আসা শুরু হবে না? সেই পজিশন থেকে আমার কি আসা শুরু হবে, লস আসা শুরু হবে। আর ক্রিসলার যে স্টকটাকে আমি কি করেছি, বাই করেছি উইথ এক্সপেকটেশন যে সে কি করবে, বাই করবে। সেই স্টকটা প্লাস হওয়ার কথা ছিল, বাট সে যেহেতু খারাপ করলো, তাহলে কি হওয়া শুরু হবে, তার প্রাইসে কি হওয়া শুরু হবে, ডাউন হওয়া শুরু হবে। এখন আমার ওভারঅল পোর্টফোলিও, আমি যে আরবিট্রেজ পোর্টফোলিও করলাম, এই আরবিট্রেজ পোর্টফোলিও কন্ডিশন কি হবে, এটা পুরোটা কি লসের মধ্যে চলে যাবে না? এটা পুরোটা কি হয়ে যাচ্ছে, লসের মধ্যে চলে যাচ্ছে। বাট এটা যদি হতো যে আপনার ফোর্ড যদি ক্রিসলারে কি হতো, সাবস্টিটিউট হতো, তার মানে ফোর্ড যখন কি হচ্ছে, ফোর্ড যখন আপনার ফোর্ড যদি খারাপ করতো আর ক্রিসলার যদি ভালো করতো, তার মানে ক্রিসলারের যে প্রফিটটা, সেটাতে আমি কি করতে পারতাম, আপনার ফোর্ডকে কম্পেনসেট করতে পারতাম। বাট আমি সেটা কি করতে পারছি না, কম্পেনসেট করতে পারছি না। কারণ ফোর্ড আর ক্রিসলার কি না, ফোর্ড আর ক্রিসলার আপনার সাবস্টিটিউট না। তো এই কারণে যেটা হচ্ছে, মাই আরবিট্রেজ ইজ বিকামিং এক্সপোজ টু ফান্ডামেন্টাল রিস্ক। সো এখন এটা কতটুকু আহ মানে কতটুকু এক্সপেন্সিভ, এটা ততটুকু এক্সপেন্সিভ যে এই কারণে আপনি পরে আমরা স্ট্যাটিস্টিক্স দেখাবো, যে এই কারণে আপনার মার্কেটে অনেক কি করে মিসপ্রাইসিং অনেকদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে নয়েজ ট্রেডার রিস্ক। আমরা নয়েজ ট্রেডার নিয়ে একটু আগের টপিক গুলোতে কথা বলেছিলাম। সো আমরা প্রথমে নয়েজ ট্রেডারকে ডিফাইন করার চেষ্টা করি। প্রথম ডেফিনিশন হচ্ছে, নয়েজ ট্রেডার্স আর দ্য ইনভেস্টর্স হু ডু নট trade based on the information. They trade based on something which they suppose that these are information, but these are not actually. ঠিক আছে। আচ্ছা, এখন আহ ধরে নিলাম যে ইনভেস্টররা কি পেলো, সাবস্টিটিউট পেলো, যে আরবিট্রেজারে কি পেলো, একটা পারফেক্ট সাবস্টিটিউট পেলো। বাট প্রবলেমটা কেন হচ্ছে, প্রবলেমটা হচ্ছে মার্কেটে নয়েজ ট্রেডার্সদের প্রেজেন্স আছে। তাহলে নয়েজ ট্রেডাররা কি করে থাকে, নয়েজ ট্রেডাররা ইনফরমেশনের বেসিসে কি করে না, মুভ করে না। তারা মুভ করে কিসের বেসিসে, সামথিং দে প্রিটেন্ড দ্যাট দিস ইজ ইনফরমেশন। ঠিক আছে। আচ্ছা, সেটা যদি হয়ে থাকে, তাহলে দেয়ার ইজ এ চান্স যে যে স্টকটা ওভার প্রাইসড, ফর এক্সাম্পল ফোর্ডের স্টকটা কি ছিল, ওভার প্রাইস ছিল, রাইট? আর ক্রিসলার স্টকটা কি ছিল, আন্ডার প্রাইস ছিল। রেশনালি আপনার এক্সপেকটেশন কি, ফোর্ডের প্রাইস যেহেতু কি আপনার ওভার প্রাইস, ফোর্ডের প্রাইস কি হয়ে আসবে, কমে আসবে। আর ক্রিসলার প্রাইস যেহেতু কম, ক্রিসলারের প্রাইস কি হবে, বাড়বে। তার মানে দুইটা প্রাইস কি হবে, কনভার্জ হবে। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট ফোর্ড বলল, ফর এক্সাম্পল ফোর্ড চিন্তা করছে যে ফর এক্সাম্পল ফোর্ড এআই তে ইনভেস্ট করবে, রাইট? কিরকম, সে ফোর্ড এআই বেসড ভেহিকেল বানাবে। এখন দেয়ার ইজ এ চান্স যে এটা কি হতে পারে, এটা ফেইলও হতে পারে, এটা সাকসেসফুলও হতে পারে। বাট জাস্ট থিঙ্ক অফ এ কেস যে রিসেন্টলি যারা, ধরে নিলাম যে যারা এআই বেসড ভেহিকেল তৈরি করতে গেল, তারা সবাই কম বেশি কি করলো, সে ভালো করে নাই, মানে দেয়ার প্রজেক্ট হ্যাজ বিকাম ফেইলিয়র। তাহলে ফোর্ড যে ফেল করবে সেটা চান্সেস অনেক হায়ার। বাট ইনভেস্টররা মনে করছে এআই বেসড ভেহিকেল বানানো মানে ফোর্ড কি হবে, সাকসেসফুল হবে। তো ইনভেস্টররা কি করে নাই, এই সাকসেসের প্রবাবিলিটিটা ঠিক মতো কি করে নাই, অ্যাসেস করে নাই। তো ঠিক মতো যদি সে অ্যাসেস না করে থাকে,
ফোর্ডের প্রাইস যেটা এক্সপেন্সিভ সেই প্রাইসটা আরো কি হয়ে যাবে, আরো এক্সপেন্সিভ হয়ে যাবে। So, আমরা লোকাল কিছু স্টকের কথা ক্লাসে বলেছিলাম। সো ইউল সি দ্যাট আপনার বলা হচ্ছে যে রিসেন্টলি গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যে স্টকগুলো টপ 10 গেইন এই লিস্টে আছে, মানে টপ 10 গেইন মানে কি, এদের প্রায় সবচেয়ে বেশি বেড়েছে। তার মধ্যে অন্তত 8টা স্টক হচ্ছে জাঙ্ক স্টক, অন্তত 8টা স্টক কি জাঙ্ক স্টক আমাদের লোকাল মার্কেটে। এখন কেন 8টা স্টক যেগুলো জাঙ্ক স্টক, যেগুলো প্রাইস কি হওয়ার কথা ছিল, কমার কথা ছিল, এই স্টকগুলো প্রাইস কেন বাড়বে? বিকজ নয়েজ ট্রেডার্স are actually projecting that এই 8টা যে জাঙ্ক স্টক, দিস স্টকস আর লাইকলি টু বি বুলিশ, রাইট? তার মানে যে স্টকস গুলো ওভার প্রাইস, সেই স্টক গুলোকে আবার কি করা হচ্ছে, ওভার প্রাইস করা হচ্ছে। কেন করা হচ্ছে? বিকজ নয়েজ ট্রেডার হ্যাভ এ হাই কনভিকশন যে এগুলো প্রাইস কি হবে, আরো বাড়বে। বাট ইফ ইউ আস্ক যে কেন বাড়বে, কোম্পানি কি অনেক বেশি সেল করতে পারলো কিনা, কোম্পানির কি প্রচুর প্রজেক্ট আসছে কিনা, বা কোম্পানি কি নতুন কোনো ডিল পেলো কিনা, আনসার ইজ নো। তাহলে নয়েজ ট্রেডারকে যদি জিজ্ঞেস করেন যে কেন আপনি মনে করছেন যে দে শুড কন্টিনিউ এজ এ টপ 10 গেইনার, তাদের আনসার হচ্ছে যে পি কিউ আর বলেছে এই কারণে, রাইট? এখন পি কিউ আর বলবে যে স্টকটার প্রাইস বাড়বে, এই জন্য স্টকটার প্রাইস বাড়বে, ইট ক্যান নট বি এ বেসিস, ইট ক্যান নট বি এন ইনফরমেশন, রাইট? What it can be simply a noise, right? So এটা যখন হবে তখন একটা ওভার প্রাইস স্টকের প্রাইস কি হতে থাকবে, বাড়তে থাকবে। আর একটা আন্ডার প্রাইস স্টকের প্রাইস কি হতে থাকবে, কমতে থাকবে। এখন আপনি আরবিট্রেজার, ওভার প্রাইস স্টককে আপনি কি করেছেন বলেন? আপনি ওভার প্রাইস স্টককে আরবিট্রেজার হিসেবে কি করেছেন বলেন? লং করেছেন নাকি শর্ট করেছেন? শর্ট। শর্ট করেছে। এখন নয়েজ ট্রেডার, তো আপনার এক্সপেকটেশন কি যে স্টকটা শর্ট করেছেন, আপনার এক্সপেকটেশন কি এই স্টকটার প্রাইস কি হতে হবে? আপনি তো এমনি এমনি শর্ট করেন নাই, আপনার কনভিকশন হচ্ছে স্টকটার প্রাইস কি হবে, কমবে। বা নয়েজ ট্রেডার কি করছে বসে বসে? নয়েজ ট্রেডার এই স্টকের প্রাইস কোথায় নিয়ে যাচ্ছে, আকাশে, রাইট? এখন আপনার পজিশন কি হবে, আপনি যে শর্ট পজিশনে আছেন, আপনার লস কি একুমুলেট হতে থাকবে না? আপনার লস কি হতে থাকবে, একুমুলেট হতে থাকবে, রাইট? আচ্ছা, ফর এক্সাম্পল আপনি কোন একটা স্টকের আপনি দেখেছেন যে এটা আপনার রিলেটিভলি আন্ডার প্রাইসড, আপনি এটাকে কি করেছেন, লং করেছেন। এখন সেটা নিয়ে আপনার এক্সপেকটেশন কি? আপনার এক্সপেকটেশন হচ্ছে সেটার প্রাইস কি হবে, বাড়বে। বাট নয়েজ ট্রেডার্স আর লাইকলি দ্যাট যে তারা কি করবে, তারা আপনার যে স্টকটা আন্ডার প্রাইসড, সে স্টকটা সে কি করবে, সে এটা সম্পর্কে আরো ব্যাড ইনফরমেশন স্প্রেড করবে। তো ওই ক্ষেত্রে ওই আন্ডার প্রাইসড স্টকের কি হবে, আন্ডার প্রাইসড স্টকের প্রাইস কি হবে, আরো ডাউন হতে থাকবে। এখন আপনি একটা আন্ডার প্রাইসড স্টককে বাই করেছেন, সেটা কারেকশন হয়ে কি হবে, প্রাইস আপ হবে, রাইট? বাট নয়েজ ট্রেডারদের কারণে সেটার প্রাইস কি হচ্ছে, ডাউন হচ্ছে। এটা হতে থাকলে আপনার আরবিট্রেজ পজিশনে কি লস বাড়বে নাকি কমবে? হোয়াট ডু এক্সপেক্ট? বাড়বে। এখন আপনি যদি এই লসটা অ্যাবজর্ব করতে না পারেন, এই লস অ্যাবজর্ব করার মতো যদি ক্যাপাবিলিটি আপনার না থাকে, তাহলে আপনি কি এই আরবিট্রেজে পার্টিসিপেট করবেন? আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে একটা 10 টাকার স্টক কত হয়ে আছে, 100 হয়ে আছে, রাইট? একটা 10 টাকা ভ্যালু হওয়ার কথা, সে স্টকটা কত হয়ে আছে,
100 হয়ে আছে, রাইট? তো আপনার রেশনাল এক্সপেকটেশন হচ্ছে সেই স্টকটা 100 থেকে কি হবে, কারেক্ট হয়ে 10-এর দিকে আসবে, রাইট? বাট দেখা গেল আপনি যখন এটা একুমুলেট করে স্টার্ট করলেন, মানে একুমুলেট মানে আমি শর্ট সেল করে স্টার্ট করলেন, ইনভেস্টরস আর বিকামিং মোর বুলিশ। তারা এই 100 টাকার স্টককে নিয়ে গেল, মানে 10 টাকার স্টকটাকে কোথায় নিয়ে গেল? 500। দে হ্যাভ বিকাম ভেরি মাচ বুলিশ, রাইট? এখন তারা কেন হচ্ছে? বিকজ দে আর অ্যাকচুয়ালি ট্রেডিং বেসড অন দ্য নয়েস। এখন ইটস নট দ্যাট যে এটা পার্মানেন্টলি এখানে থাকবে। ওয়ান ডে দিস বাবল উইল বার্স্ট, বাট নো ওয়ান নোস when will this bubble will burst, রাইট? আচ্ছা, তাহলে আমরা নয়েজটার রিস্কটা দেখলাম। এখন এই নয়েজটার রিস্কটা কতটুকু ক্রিটিক্যাল? এই নয়েজটার রিস্কটা কি খুব বেশি সিগনিফিকেন্ট কিনা? আনসার হচ্ছে ইট ইস টু মাচ সিগনিফিকেন্ট। আমরা কিছু এভিডেন্স দেখানোর চেষ্টা করি। প্রথম এভিডেন্স হচ্ছে আপনার মানে ভায়োলেশনের যে ফান্ডামেন্টাল রিস্কে যে আমরা ডিসকাস করছি, সাবস্টিটিউট থাকা লাগবে। এটা না থাকলে কি প্রবলেম হয়? আচ্ছা, you're familiar with S&P 500, right? So this is the barometer of the global stock market, right? আচ্ছা, so উগলার and জুরাভাস্কিয়া, আপনি উগলারকে মনে করে থাকবেন, এই বেকার এন্ড উগলার ইনভেস্টর সেন্টিমেন্ট ইন্ডেক্স, সে বিলংস টু নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। আচ্ছা, সো হি অবজার্ভড যে একটা স্টককে যখন S&P 500-এ অ্যাড করা হয়, S&P 500-এ ইন টোটাল 505টা স্টক আছে। 505টা স্টকের মধ্যে সে অ্যালফাবেটের A ক্যাটাগরি স্টক আছে, অ্যালফাবেটের B ক্যাটাগরি স্টক আছে। সে ডিফার্স বেসড অন দ্য একটা স্টক কতটা ভোটিং রাইট দেয়। সে এরকম কয়টা স্টক আছে? সে অ্যালফাবেটের 2টা, এরকম মানে টোটাল 505টা স্টক লিস্টেড কোথায়? S&P 500-এ। সো এই লিস্টটা কনস্ট্যান্ট না, এই লিস্টটা রেগুলার ইন্টারভ্যালে কি করা হয়? আপডেট করা হয়। কারণ S&P 500-এ থাকতে হলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া কি করা লাগবে? মেনটেন করা লাগবে। এই ক্রাইটেরিয়া যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনি S&P 500-এ থাকবেন। আদারওয়াইজ আপনাকে S&P 500 থেকে ড্রপ করা হবে। নতুন যারা এই ক্রাইটেরিয়াটা মিট করছে তাদেরকে S&P 500-এ কি করা হবে? ইনক্লুড করা হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন আপনি বলেন যে একটা স্টক S&P 500-এ ইনক্লুড হলো, বা একটা স্টক S&P 500 থেকে ড্রপ করা হলো, এতে কি তার ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হয়? তার কি কোনো ক্যাশ ফ্লো চেঞ্জ হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে আপনার কাছে ফান্ডামেন্টালস তার ক্যাশ ফ্লো, তাই তো? অ্যান্ড ইউ নো দ্য সোর্সেস অফ ক্যাশ ফ্লো। এখন বলেন, এই একটা স্টক যখন ইন্ডেক্সে কি করা হলো? আপ করা হলো, বা ইন্ডেক্স থেকে ড্রপ করা হলো, এর কারণে কি আপনার তার ফান্ডামেন্টালস এর কোনো চেঞ্জ হলো বা চেঞ্জ হবে? বলেন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? লেট মি নো ইউর অপিনিয়ন যে তার ফান্ডামেন্টালস এ কোনো চেঞ্জ হবে কিনা। নো স্যার। তো আইডিয়াল তার ফান্ডামেন্টালে কোনো চেঞ্জ হওয়ার কথা না, রাইট? তার কোনো ক্যাশ ফ্লো চেঞ্জ হওয়ার কথা না, তার যে রিস্ক প্রোফাইল এটা চেঞ্জ হওয়ার কোনো কথা না। তার মানে তার রিটার্ন এন্ড রিস্ক এটা এফেক্ট করার কথা না। রিটার্ন এর রিস্কে যদি এফেক্ট করার কথা না থাকে, তার প্রাইস চেঞ্জ হওয়ার কথা না। Because we have learned that price should only change when the risk and return relevant information comes in, right? আচ্ছা, সো উগলার এন্ড জুবার্সকে দেখলেন
যে একটা স্টককে যখন S&P 500 অ্যাড করা হচ্ছে, তার প্রাইস বেড়ে যাচ্ছে 3.5%। তার প্রাইস কত বেড়ে যাচ্ছে? 3.5%। একইভাবে দেখলেন যখন একটা স্টককে S&P 500 থেকে ড্রপ করা হচ্ছে, তখন তার প্রাইস কমে যাচ্ছে একটা পার্সেন্টেজে। এখন এর সাথে তো তার ফান্ডামেন্টালস কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট স্টক মার্কেটের পারফরমেন্সের পারফরমেন্সের জন্য, মানে স্টক মার্কেটের যে পারফরমেন্স মেজারমেন্টের যে ইন্ডেক্স, সেখানে কিছু স্টক অ্যাড করা হচ্ছে, কিছু স্টককে ড্রপ করা হচ্ছে বেসড অন দ্য ক্রাইটেরিয়া। এখন সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার সাথে তো, মানে সেই ক্রাইটেরিয়া, ফর এক্সাম্পল একটা স্টকের বলা হলো যে 10%, আমি একটু আপনাকে ক্লারিফাই করে, আদারওয়াইজ ইট উইল ক্রিয়েট কনফিউশন। বলা হলো যে একটা স্টক আপনার, সে ধরে নিলাম যে সে যদি 10% ডিভিডেন্ড দিয়ে থাকে, তাহলে তাকে কি করা হবে? S&P 500 কি করা হবে? ইনক্লুড করা হবে। আর সে যদি 10% ডিভিডেন্ড দিতে না পারে, তাকে S&P 500 থেকে কি করা হবে না, এই রাখা হবে না, তাকে ড্রপ করে দেওয়া হবে। এখন একটা স্টক যখন 10% ডিভিডেন্ড সে দিল না, এটার জন্য তো অলরেডি তার প্রাইসে একটা এফেক্ট পড়েছে নাকি? হোয়াট ডু থিঙ্ক? মানে ডিভিডেন্ড যদি ইনভেস্টরসরা পছন্দ করে থাকে এবং সে 10% ডিভিডেন্ডটা দিল না, এখন ইনভেস্টররা কি এটার জন্য অলরেডি একটা প্রাইস আন্ডার এস্টিমেট করেছে কিনা, এটা একটা অলরেডি ইফেক্ট পড়েছে কিনা? জি স্যার। এটা একটা অলরেডি ইফেক্ট পড়েছে। এখন তার থেকে 2 সপ্তাহ পরে বা 3 মাস পর, মানে এটার যে রিভিশন, এটা একটা রেগুলার ইন্টারভ্যালে হয়। ফর এক্সাম্পল 15 ডেজ বা 1 মাস বা 3 মাস এরকম পর পর। এখন তখন তো আর ডিভিডেন্ড কমানোর ইনফরমেশন আর নতুন করে আসে নাই। ডিভিডেন্ড কমার কারণে যে স্টক প্রাইস ড্রপ করলো, সেটা তো যেদিন ডিভিডেন্ডের ইনফরমেশন আসলো সেদিনে হয়ে গেল। এখন নতুন করে যখন S&P 500 কি করা হচ্ছে, আপডেট করা হচ্ছে, তখন একটা স্টককে অ্যাড করা হলো বা আরেকটা স্টককে ড্রপ করা হলো, এই কারণে তো নতুন করে ইনফরমেশন আসে নাই। ধরে নিলাম যে ডিভিডেন্ড একটা ফান্ডামেন্টাল ইনফরমেশন, তো এই নতুন ইনফরমেশন তো ওই সময় আসে নাই, এই ইনফরমেশন আসছে আরো আগে। তো এখানে যে অ্যাড হচ্ছে বা ড্রপ হচ্ছে, এই কারণে তো কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ হয় নাই। তাহলে কেন একটা S&P 500 স্টক অ্যাড করার সাথে সাথে তার প্রাইস বেড়ে যাচ্ছে কত পার্সেন্ট? 3.5%। এখন আপনি চাইলে আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই ব্যাপারটা দেখতে পারেন। ফর এক্সাম্পল, ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি এখানে অ্যাবাউট আছে যাবেন, এখানে ডিএসসি ইন্ডেক্সে যাবেন। এখানে ইন্ডেক্স ডেভেলপ বাই S&P আছে। এখানে আপনার ডিএসসি এক্স এর ক্রাইটেরিয়া লিখা আছে যে কি কি থাকতে হবে। তার মার্কেট ক্যাপ কি হতে হবে, তার লিকুইডিটি কি ভলিউমে থাকতে হবে, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি কি থাকতে হবে, বেস এটসেট্রা এটসেট্রা, এগুলো আছে ক্রাইটেরিয়া গুলো, ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়া গুলো যখন ফুলফিল হয়, তখন ওই স্টক গুলো কিসে আসবে? আপনার ডিএসসি এক্স এ আসবে। ফর এক্সাম্পল, রাইট এট দিস মোমেন্ট আপনি এই স্টক গুলো দেখেন, এখানে কয়টা স্টক আছে। আমরা যদি লিস্ট দেখি, এটা হচ্ছে ডিএসসি এক্স এর লিস্ট। এখানে 200 সামথিং, 285 বা 90 এরকম একটা, আচ্ছা 319টা স্টক কারেন্টলি কিসে আছে? S&P 5, সরি S&P না, আমাদের যেটা ডিএসসি এক্স এই ইন্ডেক্সের মধ্যে আছে। যে অ্যানোমালিসটা পাওয়া যাচ্ছে, নতুন একটা স্টককে যখন কি করা হচ্ছে, ইন্ডেক্সে অ্যাড করা হচ্ছে, তার প্রাইস বেড়ে যাচ্ছে কত পার্সেন্ট? 3.5%, হুইচ ইজ নট ওয়ারেন্টেড বাই ফান্ডামেন্টালস। ঠিক আছে? এখন আরবিট্রেজের যদি দেখে যে একটা স্টককে S&P 500 থেকে ড্রপ করা হবে, এরকম একটা পসিবিলিটিস আছে, তখন আরবিট্রেজাররা কি ধরনের পজিশন নেবে বলেন? অ্যানোমালি হচ্ছে অ্যানোমালি হচ্ছে, যে আপনার ইন্ডেক্স থেকে যখন স্টকে বাদ দেওয়া হবে, প্রাইস কি হয়? কমে যায়। ইন্ডেক্সে যখন প্রাইস অ্যাড করা হয়, তখন সেই স্টকের প্রাইস বেড়ে যায়। এখন বাদ দেওয়া হবে বা অ্যাড করা হবে, এই ইনফরমেশন গুলো র্যান্ডম না, হঠাৎ করে আসে নাই। এটা একটা
নাম্বার অফ ডেজ এর ডেভেলপমেন্ট থেকে আসছে, নাম্বার অফ ডেজ এর ডেভেলপমেন্ট থেকে আসছে। এখন এমন যদি হয় যে আপনি তো এটা আগে থেকে বুঝতে পারেন, মানে আপনি এজ এ আরবিট্রেজের এই খবর তো আপনার জানা আছে যে স্টক প্রাইস, এই একটা স্টককে S&P 500 থেকে কি করা হবে, বাদ দেওয়া হবে। একটা স্টককে S&P 500 থেকে কি করা হবে, বাদ দেওয়া হবে। তো যদি বাদ দেওয়া হবে এই খবর, মানে বাদ দেওয়া হবে, এটা আপনি কিসের বেসিসে জানেন? আপনি তো S&P 500 এ কোন স্টক কেন থাকে, কখন বাদ দেওয়া হয়, এই ক্রাইটেরিয়া গুলো তো আপনার জানা আছে। তো আপনি S&P এই ডিসাইড করার আগে আপনি নিজে থেকে বলতে পারেন যে এই স্টকটা কি করা হবে না, এখানে রাখা হবে না, বাদ দেওয়া হবে। আপনি এখন ওই বেসিসে যদি পজিশন নিতে চান যে একটা, আপনি বুঝতে পারলেন যে একটা স্টক কি করা হবে, অ্যাড করা হবে, বা আরেকটা স্টক কি করা হবে, বাদ দেওয়া হবে। এখন এই যে অ্যাড করা হবে বা বাদ দেওয়া হবে, এটা আপনি যদি আগে থেকে বুঝতে পারেন, আপনি কি করবেন? কোন বাদ দেওয়া হলে স্টকটা তো শর্ট লং করবো, করবেন, আর কোন স্টকটা শর্ট করবেন, বলেন। যেটা বাদ দেওয়া হবে সেটা সেটা শর্ট করব, আর যেটা হ্যাঁ, অ্যাড করা হবে সেটা লং করবো। আচ্ছা। এখন আপনি যে এই কাজটা করলেন, আপনি একটা, যে স্টকটাকে অ্যাড করা হচ্ছে সে স্টকটা কি করছেন, আহ, আপনি লং করছেন, সরি, যে স্টকটাকে অ্যাড করা হবে সেই স্টকটা আপনি কি করছেন, লং করছেন। এখন কথা হচ্ছে এই যে প্রাইস এপ্রিসিয়েট হচ্ছে, এই প্রাইস এপ্রিসিয়েশনটা কি ফান্ডামেন্টাল বেস নাকি ফান্ডামেন্টাল বেস না? ফান্ডামেন্টাল বেস না স্যার। এটা ফান্ডামেন্টাল বেস না, তার মানে কি এই এই জায়গায় কি প্রাইস থাকবে নাকি প্রাইস কমে আসবে? মানে আপনি তো রিটার্নটা তো আপনি নিয়ে নিলেন, এরপরে এরপর আপনাকে কি করতে হবে, এখান থেকে এক্সিট হতে হবে না? এখান থেকে আপনাকে কি হতে হবে, এক্সিট হতে হবে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে একটু আগে যেটা আমরা বলছিলাম যে আপনার কি থাকতে হবে, আপনার সাবস্টিটিউট থাকতে হবে। আপনার কি থাকতে হবে, সাবস্টিটিউট থাকতে হবে। তার মানে আপনি যখন মিসপ্রাইসিং দেখছেন, আপনি যখন মিসপ্রাইসিং দেখছেন, আপনি মিসপ্রাইসিং এক্সপ্লয়েট করার সময় আপনার কি, আপনার সিমালটেনিয়াসলি দুটো পজিশনে যেতে হবে, রাইট? আপনি যখন শর্ট করছেন, শর্ট করার কারণে আপনার যে ক্যাশ ফ্লোস গুলো কি করতে হবে, দিতে হবে। যে ক্যাশ ফ্লোস গুলো কি করতে হবে, দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা স্টককে S&P 500 থেকে বাদ দেওয়া হবে, ছোট করে এক্সাম্পল, S&P 500 থেকে বাদ দেওয়া হবে, তার মানে সেই স্টকটা কি হবে, ড্রপ হবে, মানে স্টকের প্রাইস কি হবে, বাদ যাবে, সরি, কমে যাবে। এখন আপনি কি করলেন, এটা শর্ট সেল করলেন। এখন যতদিনের জন্য শর্ট সেল করলেন, 3 মাস বা 6 মাস, এই সময়ে এই স্টক থেকে যে ক্যাশ ফ্লোস গুলো আসবে, যে ক্যাশ ফ্লোস গুলো আসবে, এগুলো তো আপনি পাচ্ছেন না, কারণ আপনি কি করেছেন, এটা তো শর্ট সেল করে দিয়েছেন, রাইট? এখন আপনি জানেন যে শর্ট সেল করতে হলে উইদিন দ্য শর্ট সেলিং পিরিয়ড, যার স্টক আপনি শর্ট সেল করেছেন তাকে এই ক্যাশ ফ্লোস গুলো কি করে দিতে হবে, যে ক্যাশ ফ্লোস গুলো ডিউ হলো, সেই ক্যাশ ফ্লোস গুলো তাকে রিটার্ন করতে হবে। এই কন্ডিশন আপনি জানেন কিনা শর্ট সেলে? স্যার, ইয়েস অর নো? ইয়েস স্যার। এই কন্ডিশন আপনি জানেন। এখন এই ক্যাশ ফ্লোস থেকে আসবে, এই ক্যাশ ফ্লোস আসবে আপনার সাবস্টিটিউট থেকে। এই ক্যাশ ফ্লো থেকে আসবে, আপনি আরেকটা স্টককে যে সিমালটেনিয়াসলি পারচেস করেছেন, ওখান থেকে কি আসবে, ক্যাশ ফ্লোস আসবে। ফান্ডামেন্টালি ওই সাবস্টিটিউট যে ক্যাশ ফ্লোস আপনাকে দিবে, সেই ক্যাশ ফ্লোটা আপনি যে স্টকটা শর্ট সেল করেছেন, এই স্টকের ক্যাশ ফ্লোর কি হতে হবে, কি হতে হবে, ইকুয়াল হতে হবে না? মানে সাবস্টিটিউট মানে কি হতে হবে, ইকুয়াল হতে হবে। এখান থেকে যদি 100 টাকা ডিও হয়, এখান থেকে আপনার কত পাইতে হবে, 100 পেতে হবে, সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি চ্যানেল দিস 100 টু সামওয়ান যার স্টক আপনি কি করেছেন, শর্ট করেছেন, রাইট? তার মানে কন্ডিশনটা বুঝতে পারছেন সাবস্টিটিউট কেন প্রয়োজন হচ্ছে? আচ্ছা, এখন বাজারে দেখা গেল, মানে উগলার এন্ড জুবার্সকিয়া যেটা দেখেছেন, আউট অফ অল দ্য লিস্টেড স্টকস,
আউট অফ দ্য অল দ্য লিস্টেড স্টকস উগলার দেখিয়েছেন আপনার 75% of the daily return variances cannot be hatched. আপনি কি করতে পারছেন না? একটা স্টকের যে ভ্যারিয়েন্সেস সেটাকে আপনি কি করতে পারছেন না, হ্যাচ করতে পারছেন না। কত পার্সেন্ট হ্যাচ করতে পারছেন না? মানে সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউট মানে আপনি কত পার্সেন্ট একটা স্টকের রিটার্নের ভেরিয়েন্সকে আপনাকে হ্যাচ করতে হবে। পারফেক্ট সাবস্টিটিউট মানে 100% রিটার্ন ভেরিয়েন্সকে আপনার কি করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। বাট বলা হচ্ছে যে 75% অফ দ্য ডেইলি রিটার্ন ভেরিয়েন্সেস ক্যান নট বি হ্যাচড। কেন করা যাচ্ছে না? কি নাই? সাবস্টিটিউট নাই। বোঝা গেছে? সাবস্টিটিউট যদি না থাকে তাহলে আরবিট্রেজার কি এই 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 অপরচুনিটি গুলো নিবে? এই অপরচুনিটি যদি না নিয়ে না থাকে স্যার। তাহলে কি হতে থাকবে? যখনই দেখা যাবে যে একটা S&P 500 একটা স্টককে অ্যাড করা হওয়ার একটা পসিবিলিটি আসছে, সে স্টকটার প্রাইস কি হতে থাকবে? বাড়তে থাকবে। আর যখন পসিবিলিটি থাকবে একটা স্টকে কি করা হবে, ড্রপ করা হবে, সে স্টকের প্রাইস কি হতে থাকবে? ড্রপ হতে থাকবে। তাহলে দিস ইজ এ কল মিস প্রাইসিং, মানে এটা হওয়ার কথা না, বাট এটা হবে। কেন হবে? কারণ আরবিট্রেজারে কি করছে না, এই অপরচুনিটি গুলো ট্যাপ করছে না। কেন ট্যাপ করছে না? কারণ এটাকে ট্যাপ করতে গেলে তার ফান্ডামেন্টালি তার রিস্ককে নিউট্রালাইজ করার জন্য তার কি থাকা লাগবে? ক্লোজ সাবস্টিটিউট থাকা লাগবে। বাট এভিডেন্স বলছে যে 75% অফ দ্য ডেইলি ভেরিয়েন্স ক্যান নট বি হ্যাচড। ঠিক আছে, দিস ইজ এভিডেন্স। আচ্ছা, আমরা আরেকটা এভিডেন্স দেখাই, সেটা হচ্ছে নয়েজ ট্রেডার রিস্কের। আমরা একটু আগে নয়েজ ট্রেডার রিস্ক নিয়ে ডিসকাস করছিলাম না? হাউ সিগনিফিকেন্ট দিস রিস্ক ইজ। ঠিক আছে, আচ্ছা, দিস ইজ এন ইন্টারেস্টিং এক্সাম্পল। আচ্ছা, ধরে নিলাম আপনার আমরা সাবস্টিটিউট পেয়ে গেছি। কিরকম সাবস্টিটিউট? এটা একটা রিয়েল এক্সাম্পল। রয়্যাল ডাচ ইজ আ নেদারল্যান্ড পেট্রোলিয়াম কোম্পানি, ফুয়েল কোম্পানি। শেল ইজ আ ইউকে ফুয়েল কোম্পানি। ঠিক আছে, আইডিয়ালি দে ডোন্ট হ্যাভ ডিফারেন্সেস ইন দেয়ার বিজনেস। ঠিক আছে, আচ্ছা, এখন এই রয়্যাল ডাচ অ্যান্ড শেল দে হ্যাভ ডিসাইডেড যে তারা তাদের বিজনেসকে একটা জয়েন্ট ভেঞ্চারের মতো মার্জ করবে। কিরকম? তারা যে নতুন বিজনেসটা করবে সেই বিজনেসের 60% ওন করবে রয়্যাল ডাচ, আর 40% ওন করবে শেল। ঠিক আছে, তাদের জয়েন্ট বিজনেসের 60% ওন করবে রয়্যাল ডাচ আর 40% ওন করবে কে? শেল। বাট রয়্যাল ডাচ তার যে স্টক, এটা নেদারল্যান্ডে মার্কেটে সেপারেটলি ট্রেডেড হবে স্টক মার্কেটে, আর শেলের যে স্টক এটা লন্ডনের মার্কেটে সেপারেটলি ট্রেডেড হবে। এম আই ক্লিয়ার? আচ্ছা, এখন দুইজনের বিজনেস তো একই বিজনেস, মানে তারা যখন একসাথে বিজনেস কি করে ফেললো, জয়েন করে ফেললো, তারা জাস্ট 100 টাকা যদি তাদের ক্যাশ ফ্লো হয় সেটাকে তারা কিভাবে ডিভাইড করে নিচ্ছে, 60 নিচ্ছে রয়্যাল ডাচ আর 40 নিচ্ছে কে? শেল। এটাকে বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয়ে থাকে, এখন আমাকে বলেন, আমি ফরেন কারেন্সির কমপ্লিকেশনসে যাচ্ছি না, আমি জাস্ট এটা আপনাকে বলি। ধরে নিলাম যে শেলের স্টকটা লন্ডন মার্কেটে 1 পাউন্ডে ট্রেড হয়। কার স্টক? শেলের স্টকটা লন্ডনের মার্কেটে কত পাউন্ডে ট্রেড হচ্ছে? ধরে নিলাম 1 পাউন্ডে। এখন আমাকে বলেন তো যে রয়্যাল ডাচ যদি আহ আপনার নেদারল্যান্ডে মার্কেটে আমস্টারডামে আপনার ট্রেড হয়, তাহলে কত প্রাইসে ট্রেড হতে হবে?
1.5 60 40 multiplied by কিসের রেট? ধরে নিলাম ইউরো, মানে 1 পাউন্ড ইউরোতে যা হয় আর কি। ডু ইউ এগ্রি উইথ দিস? ইউ এগ্রি? এরা যদি জয়েন্টলি এভাবে বিজনেস করে, শেলের প্রাইসের 1.5 টাইমস প্রাইস হবে কার? এটা তো ফরেন এক্সচেঞ্জ ইস্যু, এটা নিয়ে কোনো আমাদের ইস্যু না। ইস্যুটা হচ্ছে এটা কত ইকুইভ্যালেন্ট হতে হবে, 1.5 পাউন্ডের ইকুইভ্যালেন্ট হতে হবে। এটা নাকি এগ্রি? ইয়েস অর নো? ইয়েস অর নো? স্যার বুঝি নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, স্যার বুঝতে পারি নাই কোশ্চেনটা, আচ্ছা। বুঝতে পারিনি। তারা তাদের বিজনেসটাকে জয়েন্ট ভেঞ্চার হিসেবে রান করতে চাচ্ছে, বাট এট দ্য সেম টাইম দে ডিসাইডেড যে রয়্যাল ডাচ নেদারল্যান্ডে সেপারেটলি ট্রেড হবে, শেল ইউকে তে সেপারেটলি ট্রেড হবে। এখন বিজনেস তো একটাই, বাট ওনারশিপটা এইভাবে ট্রেড হবে, মানে শেল নামে যে স্টকটা ট্রেড হবে সেটা ইউকে তে ট্রেড হবে, আর রয়্যাল ডাচ নামে ট্রেড হবে নেদারল্যান্ডে। এবং তারা কিভাবে ওনারশিপ ওন করছে? রয়্যাল ডাচ ওন করছে 60%, আর শেল ওন করছে কত পার্সেন্ট? 40%। তো শেলের প্রাইস যদি সে 40 পাউন্ড হয়, তাহলে রয়্যাল ডাচের প্রাইস কত হতে হবে? 60 পাউন্ড হতে হবে না? ইয়েস স্যার। এই রিলেশন হতে হবে না? 1.5 টাইমস এই রিলেশন হতে হবে না? এগ্রি? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে এটা যদি এই রেঞ্জে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো যে এটা প্রাইসটা কিসে আছে? আপনার ফান্ডামেন্টালে যেখানে থাকার কথা ওখানে আছে, বা ল অফ ওয়ান প্রাইস আছে। ইউ সি, এখানে আমাদের যদি কোনো ডেভিয়েশন না থাকে, ডেভিয়েশন মানে কি, রয়্যাল ডাচের যে প্রাইস সেটা আর শেলের প্রাইস, এই দুইটা প্রাইসের রেশিও কত? 60-40। এই রেশিওতে যদি থাকে, প্রাইসের কি নাই, কোনো ডেভিয়েশন নাই। বাট ইউ সি, 1980 সালের ফেব্রুয়ারির না, ফেব্রুয়ারি না, এটা হচ্ছে জানুয়ারির 2 তারিখ। জানুয়ারির 2 তারিখ থেকে 1994 সালের জানুয়ারির 4 তারিখ, এই বড় একটা সময়। এই সময়টাতে দেখেন তাদের প্রাইস রেশিওটা কেমন ছিল। প্রাইস রেশিওটা মানে 0% মানে হচ্ছে মানে 60-40, এখানে কোনো ডেভিয়েশন নাই। বাট 0 থেকে ডাউন হওয়া বা 0 থেকে আপ হওয়া, তার মানে এই রেশিওটা কি করছে না, হোল্ড করছে না, রাইট? তো হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে এই কাজটা কেন হলো, কেন পসিবল হলো? এই কাজটা পসিবল হলো বিকজ অফ দ্য নয়েজ ট্রেডার। নয়েজ ট্রেডাররা যদি এটাকে ঠিক মতো কি করতো, প্রসেস করতো, তাহলে কি হতো না, প্রাইসের এর এত বড় কি হতো না, ডেভিয়েশন হতো না, রাইট? And that kind of deviation also happen, মানে similar kind of deviation also happen in other market. So আমাদের এরকম একটা ডেভিয়েশন হয়েছিল, I'll provide you the example. আপনার বিএটির প্রাইস নিয়ে আমাদের কোভিড এর সময় এরকম একটা কেস আছে, আমি শেয়ার করবো আপনাদের সাথে। ঠিক আছে, বিএটির প্রাইস নিয়ে মানে ফান্ডামেন্টালি যা হওয়ার কথা, বাট ডিএসসি তখন লক ইন প্রাইস ছিল, দ্য প্রাইস এমন ভাবে সেট হয়ে আছে দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ফান্ডামেন্টাল প্রাইসিং। এই কারণে এটা কোনো কি হচ্ছিল না, ট্রেড হচ্ছিল না। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা কি দেখলাম, মানে এই ব্যাপারটাকে, এটাকে বলা হয় টুইন শেয়ার। মানে একই শেয়ার যখন দুটো এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, তখন এই ভ্যালু কি হতে হবে, সেম হতে হবে। ঠিক আছে, সো
ফর এক্সাম্পল এটা এমনও হতে পারে এই আপনার একটা স্টক সে ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, অবভিয়াসলি সেম স্টকের কি হতে হবে, প্রাইস কি হতে হবে, সেম হতে হবে। বাট নাও ডেইস আপনি দেখবেন বেশ কয়েক বছর ধরে স্লাইড একটা ডেভিয়েশন দেখা যায়, স্লাইড একটা ডিফারেন্সেস দেখা যায়। আহ, একই স্টকের প্রাইস চিটাগং স্টক এক্সচেঞ্জে যেটা কোটেশন সেটার তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাইসের কোটেশনের মধ্যে স্লাইড কি দেখা যায়, ডিফারেন্সেস দেখা যায়, বাট এই ডিফারেন্সেসটা থাকার কথাই না। আচ্ছা, তাহলে এটা একটা ক্লিয়ার ভায়োলেশন, এবং এটা যখন টুইন শেয়ার দেখা যায় তখন এই ব্যাপারটা বেশি হয়, এবং এই মিস প্রাইসিংটা কিন্তু লাস্ট ফর সেভারাল ইয়ার্স। সো সেভারাল ইয়ার্স যখন এই মিস প্রাইসিংটা হচ্ছে, সো এখানে আপনি দেখেন যে এটা পজিটিভ, পজিটিভ, এটা এটা হচ্ছে পজিটিভ রেঞ্জ। তার মানে হচ্ছে রয়্যাল, এই উপরে কে ছিল, রয়্যাল ডাচ। রয়্যাল ডাচের প্রাইস রিলেটিভলি অনেক বেশি ছিল কম্পেয়ার টু হোয়াট, শেল। তার মানে আপনি এখন রয়্যাল ডাচ বেশি, আপনি কি করলেন, রয়্যাল ডাচকে আপনি শর্ট সেল করলেন, রাইট? শেলকে আপনি কি করলেন, আপনি বাই করলেন। বাট এখন আপনার তো এটা যে আপনি এখানে মিসপ্রেসিং দেখলেন, এটা কি হওয়ার কথা, এখানে কারেক্ট হওয়ার কথা, রাইট? এটা কি হওয়ার কথা, কারেক্ট হওয়ার কথা। বাট ইউ সি যে এটা মিসপ্রেসিংটা কি করেছে, কন্টিনিউ করেছে অনেকদিন যাবত। এখানে আবার কি হয়েছে, আবার আন্ডার প্রাইসিং হয়েছে, আবার কি হয়েছে, আবার ওভার প্রাইসিং হয়েছে। সো জিরোতে যদি থাকা, জিরোতে থাকা মানে হচ্ছে রয়্যাল ডাচ আর শেলের প্রাইস 60-40 রেশিওতে আছে, কোনো ডিফারেন্সেস নাই। ওকে, আচ্ছা, নয়স্টারের রিস্ক আরেকটা এক্সাম্পল দিই, ইজ এন ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা হচ্ছে আপনার লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট, দিস ওয়াজ এ হেজ ফান্ড। সো দিস ফান্ড ওয়াজ ভেরি পপুলার not because of its investors, not because of its exposure, but because of the founders of this fund. এই ফান্ডের ফাউন্ডার ছিল যাদের সম্পর্কে আপনি ডিরাইভেটিভসে পড়েছেন, অপশন প্রাইসিং মডেলে, ব্ল্যাক-শোলস, ম্যাটন। So Black-Scholes, Maton, these three people won the Nobel Prize, right? Black-Scholes, Maton. So we Scholes and Maton, these two people are the founders of this long-term capital management. In which year? 1994. Achha. So they are so credible. মানে যারা মডেল বানায় অপশন প্রাইসিং কিভাবে হবে, so you believe, you guess যে how credible they can be. Within several months they generated 1.01 billion amount of dollar, কি করার জন্য, ইনভেস্ট করার জন্য। এখন এই হেজ ফান্ডের ইনভেস্টমেন্ট করতে গেলে প্রচুর আপনার কি আছে, ফ্লেক্সিবিলিটিস আছে, প্রচুর ডিসক্রিপশন আছে, আনলাইক দ্য মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড এত ফ্লেক্সিবিলিটিস নাই যেটা হেজ ফান্ডের আছে। বাট দেয়ার স্ট্র্যাটেজি ওয়াজ ভেরি সিম্পল। তারা কি করার চেষ্টা করেছে, তারা মার্কেটে যত ধরনের মিসপ্রাইসিং হতে পারে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। ফর এক্সাম্পল, একটু আগে আমরা কার কথা বললাম, রয়্যাল ডাচ শেলের কথা বললাম, টুইন শেয়ার মিসপ্রাইসিং এটার কথা বললাম। তারপর আমার এই মার্জারের ক্ষেত্রে মিসপ্রাইসিং হয়। আপনার মার্জারের ক্ষেত্রে ইউ সি যে যে কোম্পানিটা একুইজিশন ডিক্লেয়ার করে সেই কোম্পানির প্রাইস কি হয়, কমে, আর যে কোম্পানিটা আপনার কি হয় একুয়ার্ড, সেই কোম্পানির কি হয়, প্রাইস বাড়ে, রাইট? তো এটা তো হওয়ার কথা, মানে এই যে মিসপ্রাইসিং গুলো হয় এগুলোকে তারা ট্যাপ করার স্টার্ট করেছে, এবং দে লুকড এট ইভেন 1 cent of mispricing, মানে এমন না যে $10 মিসপ্রাইসিং, $15 মিসপ্রাইসিং, এগুলো তারা খুঁজছিল। They actually looked for this amount of mispricing, say kind of 1 cent or 1 basis point, এরকম কি করা শুরু করেছিল, এগুলো খুঁজছিল। কেন খুঁজছিল? এই মিসপ্রাইসিং এ তারা $1 billion ইনভেস্ট করেছে।
জাস্ট থিঙ্ক অফ এরকম একটা মিসপ্রাইসিং এ তারা যদি বিলিয়ন ডলার ইনভেস্ট করে, দে উইল গেট মিলিয়ন্স অফ ডলার উইদিন এ ডে or within a couple of months. So আমার ইনভেস্টমেন্ট এক্সপোজার ইজ টু হাই, আমার গ্যাপটা তত বেশি হাই না, এরকম একটা স্ট্র্যাটেজি তারা করছিল, রাইট? সো দে প্রফেসর শোলস অ্যাকচুয়ালি মেনশন সামথিং লাইক দ্যাট, দে থিঙ্ক অফ আস gigantic vacuum machine sucking up nickels and dimes from across the globe. So it is comparable to something আপনি আহ কিছু টোকাই দেখে থাকবেন, আপনার কি করে থাকে, এই লোহার একটা পাত নিয়ে ঘুরে বেড়ায়, বড় একটা লোহার পাত নিয়ে কি করে ঘুরে বেড়ায়। কারণ কি, সে রাস্তায় যদি মেটাল টাইপের কিছু পেয়ে থাকে, এই মেটাল গুলো বা এই ম্যাগনেটে, লোহার যে ম্যাগনেট, এই ম্যাগনেটে লেগে যাবে, রাইট? এগুলো বিক্রি এগুলো যখন এখানে আটকে যাবে, সে এখান থেকে যদি অন্তত 1 কিলো মেটালও পায়, 1 কিলো ইজ টু মাচ, সে যদি 100 গ্রামস মেটাল পেয়ে যায়, এই 100 গ্রামস মেটাল বিক্রি করে সে কি করতে পারবে, অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে, rather than simply looking for papers, packages, baggage like this, right? So they actually wanted to mention like this, যে আপনি তো ভ্যাকুয়াম মেশিন দেখেছেন, যেটা দিয়ে কি করা হয়, আপনার ময়লা পরিষ্কার করা হয়। সো এই মেশিনটা তারা কেন কাজে লাগাচ্ছে, মানে যত ধরনের মার্কেটে ছোট 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 কি আছে, আপনার নিকেলস বা ডাইমস, এটা ইউ আন্ডারস্ট্যান্ড, যে আমরা এখানে কি বলেছিলাম, সেন্টস বলেছিলাম, তো সেন্টস হচ্ছে আরো ছোট নিকেলস বা ডাইমস, এই ধরনের অ্যামাউন্টে মিসপ্রাইসিং তাদের ভ্যাকুয়াম মেশিন খুঁজছিল। দে অ্যাকচুয়ালি মেড এন অ্যানালজি, মানে ভ্যাকুয়াম মেশিন বলছিল যে তাদের হ্যাজ ফান্ডের স্ট্র্যাটেজিকে সে ভ্যাকুয়াম মেশিনের সাথে কি করেছিল, কম্পেয়ার করেছিল, রাইট? আচ্ছা, সো ইউ এক্সপেক্ট যে যারা অপশন প্রাইসিং মডেলের ফাউন্ডার ছিল, তারা একটা হ্যাজ ফান্ড বানিয়েছে এবং তারা তাদের যত ধরনের মিসপ্রাইসিং ট্যাপ করার অপরচুনিটি, এটাকে ট্যাপ করার চেষ্টা করছিল। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে তাদের আসলে পারফরমেন্স কেমন ছিল? উইদিন 3 years their performance was exceptionally high. Year 1-এ 20%, year 2-তে 40%, year 3-তে 40%। তার মানে আপনি যদি এখানে $100 ইনভেস্ট করেন, ইয়ার 1 পরে এটা $120, $120, রাইট? তো সবাই কি করা স্টার্ট করেছে, এখানে তার এলটিসিএম এ ফান্ড পোর করা স্টার্ট করেছে, রাইট? ওকে, সো এলটিসিএম এশিয়ান মার্কেট ইনভেস্টমেন্ট করেছিল, এশিয়ান মার্কেটে they had made investment, particularly in Thai baht. Have you learned about uh, Thai baht crisis in your foreign exchange course? Yes, sir. পড়েছেন? Yes, sir. আচ্ছা, একটু আমাকে 30 সেকেন্ডস বলবেন থাই বাতের কি হয়েছিল? স্যার পুরোপুরি মনে নেই স্যার, বাট এটা হচ্ছে ওদের যে কারেন্সিটা ছিল স্যার, কারেন্সিটা হচ্ছে ইয়া মানে এক্সচেঞ্জ রেটটা ওরা ফিক্সড করে রেখেছিল। হুম। দেন বাট হচ্ছে অন্যান্য বাকি যারা ছিল তারা সেটা ফ্লোটিং রেটে কনভার্ট করেছিল, যার কারণে হচ্ছে ওদের দেশে যে হচ্ছে মানে বাইরের যে কান্ট্রিগুলোতে ওইখানে হচ্ছে লেন্ডিং রেট অর সামথিং এরকম কিছু বেড়ে যাওয়ার কারণে হচ্ছে বেড়ে গেছিলো। সো বাইরের দেশের ইনভেস্টররা হচ্ছে থাইল্যান্ডে হচ্ছে যে ইনভেস্টমেন্ট করেছিল হচ্ছে রিয়েল রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে মেনলি ওরা ইনভেস্টমেন্ট করা শুরু করে, বাট পরবর্তীতে ওরা হচ্ছে ওইটার হচ্ছে ফিক্স রাখতে পারে না, পরে ফ্লোটিং হওয়ার কারণে হচ্ছে মানে ওদের ডেট বার্ডেনটা অনেক বেড়ে যায়, যার কারণে হচ্ছে পরবর্তীতে যায় হচ্ছে স্যার শক হয় অ্যান্ড হচ্ছে ডিফল্ট করতে থাকে লেন্ডাররা যারা ছিল। তো আলটিমেটলি এটা পুরো ওয়ার্ল্ড ইকোনমিক্সটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ক্র্যাশ করে শেক করেছে, হ্যাঁ। So during that time, noise traders actually made some erratic behavior, right? So they wanted to withdraw their investment. They wanted to sell off their investment as much as possible, right? So there was a panic selling.
right, during that time. So এই সময় আপনার কি হলো, আপনার নয়েজ স্ট্যাটাসের কারণে এলটিসিএম এর এক্সপেকটেশন কি? এলটিসিএম এর এক্সপেকটেশন হচ্ছে মিসপ্রাইসিং কি হবে, কারেক্ট হবে, রাইট? বাট নয়েজ স্ট্যাটাস দিয়ে ইরাটিক বিহেভিয়ারের কারণে মিসপ্রাইসিং কারেক্ট না হয়ে মিসপ্রাইসিং আরো কি হতে শুরু করলো, ডাইভার্জ হতে শুরু করলো, ওয়াইডেন হতে শুরু করলো। এখন যে হ্যাজ ফান্ড মিসপ্রাইসিং কারেক্ট হবে এক্সপেক্ট করেছে, সে যদি দেখে যে মিসপ্রাইসিং কারেক্ট না হয়ে কি হচ্ছে, ওয়াইডেন হচ্ছে। ফর এক্সাম্পল আপনার এই বিটকয়েন আপনার 50,000 থেকে সে $1,00,000 হলো, রাইট? সো বিটকয়েন নিয়ে মিসপ্রাইসিং এর কথা বলাটা লিটল বিট সারপ্রাইজিং, বিকজ উই ডোন্ট নো যে হোয়াট শুড বি দ্য ফান্ডামেন্টাল ভ্যালু ফর মিসপ্রাইসিং, রাইট? সো যেটাই হোক, মানে আপনার একটা ফান্ডামেন্টালস থেকে যখন মিসপ্রাইসিং যখন কারেক্ট না হয়ে মিসপ্রাইসিং যখন আরো এগ্রিভেট হচ্ছে, কাদের কারণে? নয়েজ স্ট্যাটাসের কারণে, দ্যাট রেজাল্টস ইন হিউজ লস ফর এলটিসিএম। এই এলটিসিএম fall in the problem of noise status so much the LTCM actually had to close their operations within shortest possible, probably within 3 years. মানে তাদেরকে কি করতে হলো, ক্লোজ করে ফেলতে হলো অপারেশন। সো জাস্ট আন্ডারস্ট্যান্ড যে নয়েজ স্টারের রিস্ক ইজ হাউ সিগনিফিকেন্ট দ্য নয়েজ স্টারের রিস্ক ইজ। ঠিক আছে, আচ্ছা। পরেরটা হলো নয়েজ স্টারের রিস্কের আরেকটা এভিডেন্স, সেটা হচ্ছে ক্লোজড এন্ড ফান্ড ডিসকাউন্ট। এটা আমরা ক্লাস আগেও ডিসকাস করেছি যে ক্লোজড এন্ড ফান্ডের কি হতে হবে, তার প্রাইস হতে হবে নেট অ্যাসেট ভ্যালুর ইকুয়াল। বাট উই অলওয়েজ সি যে ক্লোজড এন্ড ফান্ড কিসে ট্রেড হচ্ছে, নেট অ্যাসেট ভ্যালু থেকে কম প্রাইসে ট্রেড হচ্ছে, এটাকে আমরা বলি ক্লোজড এন্ড ফান্ড ডিসকাউন্ট। এখন লি, শ্লেফার এন্ড থেলার এক্সপ্লেইন দ্যাট এই ডিসকাউন্টটা কমে যায় যখন আপনার যারা স্মল স্টক যখন ভালো করে, রাইট? আচ্ছা, ক্যান ইউ রিকল যে গত টপিকে যে আমরা স্মল স্টক, ডিফিকাল্ট টু আরবিট্রেজ, এই স্টক গুলো কখন ভালো করে? যখন আমার কন্টেম্পোরারিজ বেসিসে কখন ভালো করে? যখন আমার হাই সেন্টিমেন্ট, তখন এই স্টক গুলো কি করে, খুব ভালো করে। তার মানে প্রাইস কি হয়, এপ্রিসিয়েট হয়, রাইট? মানে সেন্টিমেন্ট যখন অপটিমিস্টিক, তখন এই স্টক গুলো কি করে, খুব ভালো করে। ওকে, সো এটা যখন ভালো করে তখন কিন্তু নয়েজ ট্রেডাররা এই ডিফারেন্সটাকে কি করে আনে, কমিয়ে আনে। দে অ্যাকচুয়ালি ট্রেড দ্য ফান্ড এট এ প্রাইস ক্লোজ টু ন্যাভ। বাট যখন তারা পেসিমিস্টিক সেন্টিমেন্টে থাকে, দে অ্যাকচুয়ালি ট্রেড এট এ ভেরি ডিপ ডিসকাউন্ট। মানে তারা ক্লোজড এন্ড ফান্ডকে ভেরি ডিপ ডিসকাউন্ট কি করে থাকে, ট্রেড করে থাকে। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার এভিডেন্স। আচ্ছা, এখন হ্যাজ ফান্ডকে কেন ক্লোজ করতে হলো? না, আপনি মিউচুয়াল ফান্ড আপনার হাত পা বাঁধা কেন? কারণ হচ্ছে আপনি পোর্টফোলিও ম্যানেজার, গুড। আরবিট্রেজার্স যারা, দে ওয়ার্ক এজ এন আরবিট্রেজার, বাট তাদের অফিসিয়াল নাম তো আরবিট্রেজার না। তাদের অফিসিয়াল নাম কি? পোর্টফোলিও ম্যানেজার। এখন পোর্টফোলিও ম্যানেজার কার টাকায় বিজনেস করে? নিজের টাকায় নাকি ইনভেস্টরদের টাকায় বা ইউনিট হোল্ডার্সদের টাকায়? কার টাকায় বিজনেস করে? হোয়াট ডু থিংক? হোল্ডারদের টাকায়, হুম, ইউনিট হোল্ডারদের টাকায়। ইনভেস্টরদের টাকায়, ইউনিট হোল্ডার্সদের টাকায়, রাইট? সো এখন তার মানে যারা ফান্ড ম্যানেজ করছে, পোর্টফোলিও ম্যানেজার, আর যারা ফান্ড ওনার, এই দুইটা পার্ট কি সেপারেট কিনা?
এরা একটা গ্রুপ, এরা একটা গ্রুপ, এরা ওনার, এরা প্রিন্সিপাল, এরা ম্যানেজার। তো যখন আমরা দেখি যে ওনার বা প্রিন্সিপাল আর ম্যানেজার এই দুইয়ের মধ্যে কি থাকে, একটা ওয়াল থাকে, তখন কি ধরনের প্রবলেম ক্রিয়েট হয় আমরা কর্পোরেট ফাইন্যান্সে শিখেছি। যখন ফান্ড ওনার্স themselves do not manage their fund, rather someone portfolio manager is managing their fund, what kind of problem should arise? স্যার এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেম, রাইট? আচ্ছা, এখন এই এজেন্সিটা করা হয়েছে কেন? এটা তো একটা ভালো পারপাসে করা হয়েছে, যে ফান্ড ম্যানেজাররা পোর্টফোলিও ম্যানেজারকে বিশ্বাস করেছে তাদের ফান্ড ভালোভাবে ইউটিলাইজ করবে। এই কাজটা তো অবভিয়াসলি ভালোর জন্য করা হয়েছে, রাইট? তার মানে এটা একটা অ্যাডভান্টেজের জন্য করা হয়েছে। এখন এটা প্রবলেম কেন হয়ে যাচ্ছে? প্রবলেম হয়ে যাচ্ছে কি কারণে? প্রবলেম হয়ে যাচ্ছে, একটু আগে ফর এক্সাম্পল দেখলেন সে আপনার কি হলো, আমরা এখানে কিসের এক্সাম্পল দেখেছিলাম? রয়্যাল ডাচ এন্ড শেল। আচ্ছা, আপনি রয়্যাল ডাচ দেখলেন কি ওভার প্রাইস, আপনি কি করবেন? এটাকে শর্ট করবেন, রাইট? আচ্ছা, আপনি শর্ট করেছেন কয়দিনের জন্য? সে 3 মাসের জন্য বা 6 মাসের জন্য আপনি শর্ট করেছেন। আপনার এক্সপেকটেশন কি 3 মাসের মধ্যে রয়্যাল ডাচের প্রাইস কি হয়ে আসবে? বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। কমে যাবে, রাইট? আচ্ছা, এখন রয়্যাল ডাচের প্রাইস যদি 3 মাসের মধ্যে কমে না গিয়ে রয়্যাল ডাচের প্রাইস এভাবে যেতে থাকে, 6 মাস গেল, and আপনি ইনভেস্টরসদেরকে বলছেন যে আরো 2 মাস অপেক্ষা করতে, এটা এখানে থাকবে না। এটা যে ওখানে থাকবে না, এটা ইনভেস্টরও জানে, আপনিও জানেন। বাট ডু ইউ থিঙ্ক যে এটা ওখান থেকে ইমিডিয়েট কারেকশন হয়ে এখানে চলে আসে? আসে? স্যার আসে না, রাইট? হয়তো 9 মাস পরে আসবে বা 1 বছর পরে আসবে, রাইট? এরকমই তো পরিস্থিতি, রাইট? তার মানে আপনি ইনিশিয়ালি এস্টিমেট করেছেন যে আপনি শর্ট সেলে কয়দিন থাকবেন, 3 মাস অথবা 6 মাস। আর পরিস্থিতি বলছে আপনাকে কতদিন থাকা উচিত অন্তত? ধরে নিলাম পরিস্থিতি কতদিন বলছে? 12 12 মাস থাকা উচিত বলছে কিনা পরিস্থিতি? এখন 6 মাস পরে আপনি যখন আপনার হ্যাজ ফান্ডে পোর্টফোলিও স্টেটমেন্ট দিলেন ইনভেস্টরস থেকে, ইনভেস্টরস এই যে আরো 6 মাস ওয়েট করতে হবে, এটা ইনভেস্টরস এর কনভিন্স না। ইনভেস্টরসরা দেখছে যে আপনি 6 মাস পরে আপনার প্রফিট করতে পারার কথা ছিল, সেটা আপনি প্রফিট করতে পারেন নাই। আমার ন্যাপ কি হয়ে আছে? আমার ন্যাপ অনেক ডাউন হয়ে আছে। এখন ইনভেস্টর কি করে? এই ইনভেস্টররা কি করে? আপনার এই এই হ্যাজ ফান্ড থেকে ফান্ড নিয়ে অন্য ফান্ডে নিয়ে যাবে। তারপর এখানে একটা কি ক্রিয়েট হবে? রিডেমশন প্রেসার ক্রিয়েট হবে না? এরকম পিপল বিহেভ করে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখন কেন করলো? কারণ সে দেখছে যে তার ন্যাপটা কোথায় আটকে আছে, 6 মাসে কমে আটকে আছে। সে আশা করেছিল এটা কি হবে, বাড়বে, বাট সেটা বাড়ে নাই। কেন বাড়ে নাই? নয় স্ট্যাটাসের কারণে বাড়ে নাই। এখন এই জিনিস কি আপনি আপনার ইনভেস্টরসদেরকে বোঝাইতে পারবেন? সবাইকে পারবেন? নো স্যার। কারণ সে তো বুঝতে চাইবে না। সে জানে প্রফিট, সে জানে রিটার্ন, সে বুঝে প্রফিট, সে বুঝে রিটার্ন, সে আপনার আর্বিট্রেজ বুঝে না। তো তাকে তো আপনি বুঝাইতে পারবেন না যে এটা আরো 3 মাসের মধ্যে কি হয়ে যাবে, কারেকশন হয়ে যাবে। এই কথা তো তাকে কি করতে পারবেন না, বুঝাতে পারবেন? সো দ্যাট ইজ সামথিং হিয়ার। নেক্সট থিং হচ্ছে লিভারেজ কনস্ট্যান্টে কি কি থাকে, যে আপনি আর্বিট্রেজ যদি করে থাকেন, ফর এক্সাম্পল আপনি লিভারেজ আর্বিট্রেজ করছেন, সে লিভারেজ আর্বিট্রেজ আমরা কি ডিসকাস করেছি, এখানে কি থাকতে হবে? এখানে লিভারেজ থাকবে। লিভারেজ যখন থাকে, আমরা মার্জিনে কি করে থাকি, বাই করে থাকি, রাইট? বাট ইউ সি যে লিভারেজ যখন আমরা বাই করতে যাই, is it,
হ্যালো স্যার। আচ্ছা, আমরা লিভারেজ আরবিট্রেজ নিয়ে কথা বলছিলাম। সো আরবিট্রেজার্সরা যদি লিভারেজ নিয়ে কি করে আরবিট্রেজ করে, তখন তাকে কি করতে হবে? আহ বড় করতে হবে, মার্জিন নিতে হবে, রাইট? এখন মার্জিন বা বড় যখন করতে যাবে, তাকে কি রাখতে হয়? আবার কোলাট্রাল রাখতে হয়। এখন আমরা পিওর আরবিট্রেজে পড়ে থাকি, আপনি বাই কর্পোরেট ফাইন্যান্সে দেখেছেন। ফর এক্সাম্পল, আমাকে লং করতে হবে। So, আমরা পড়ে থাকি যে আমরা হয়তো ফুল কি করব, যে অ্যামাউন্ট আমাকে লং করতে হবে সেই অ্যামাউন্ট ফুললি আমরা কি করব, বড় করব। আপনি ডেরিভেটিভ কোর্স অলরেডি করেছেন, ডেরিভেটিভ কোর্সে আপনি দেখেছেন যে আপনি মিসপ্রাইসিং হচ্ছে আপনার, যেটা লং করতে হবে সেটা আপনি পুরোপুরি অ্যামাউন্ট আপনি কি করবেন, বড় করবেন, রাইট? এই অ্যামাউন্টটা হয়ে থাকে। So, এই যে আপনি করছেন, আপনি কতটুকু বড় করছেন? 100%, রাইট? এখন আপনাকে সিকিউরিটি মার্কেট কি 100% লিভারেজ অ্যালাউ করে, 100% মার্জিন অ্যালাউ করে? 100% মার্জিন তো সিকিউরিটি মার্কেট আপনাকে অ্যালাউ করে না, রাইট? আচ্ছা, তারপর আপনার লোনে কি আছে, ইন্টারেস্ট পেমেন্ট আছে, তারপর আপনার মার্জিন কল আছে, এটসেট্রা এটসেট্রা প্রবলেম আছে, রাইট? তারপর আপনার কি আছে, মার্কেটে ট্রানজেকশন কস্ট আছে। আপনি যে আরবিট্রেজ করতে যাবেন, আমি একটু আগে আপনাকে কি বলছিলাম যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আর ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপনি প্রাইসে লিটল বিট কি দেখবেন, ডিসক্রিপেন্সি দেখবেন, রাইট? এখন আপনাকে কি করতে হবে, আইদার সে আপনি ঢাকা থেকে বাই করছেন, চিটং স্টক এক্সচেঞ্জে আপনি সেল করবেন, তাহলে আপনার এখানেতে কি আছে, বাইয়ে কমিশন আছে, সেলে কমিশন আছে। সো ইফ ইট ইজ সাচ দ্যাট যে এটা আপনার কমিশনটা দেওয়ার পর আপনার প্রফিট থাকবে না, তাহলে তো আপনি কি করবেন না, আপনি মিসপ্রাইসিং এ কি করবেন না, পার্টিসিপেট করবেন না, রাইট? আচ্ছা, শর্ট সেল আপনি যখন করেন, তখন যার স্টক শর্ট করছেন তাকে আপনাকে কি দিতে হয়, একটা ফি দিতে হয়। এই ফিটা কত? অন এন্ড অ্যারাউন্ড পার অ্যানাম হচ্ছে 0.3%, রাইট? বাট যখন আপনার কি হয়, এই, বলছিলাম যে স্টক শর্ট করবেন বাট সাপ্লাই নাই, মানে কেউ আপনাকে এই, কি দিবে না, মানে ল্যান্ড করবে না, মানে আপনি বড় করবেন, কেউ আপনাকে কি দিতে চাচ্ছে না, ল্যান্ড করতে চাচ্ছে না। সো ইট হ্যাজ বিন অবজার্ভড যে তখন শর্ট সেলের ফি কোথায় চলে যায়, 23% পার এনএমে চলে যায়। সো ইন ইউএস মার্কেট, যেখানে হয়তো বা 2% হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট, সেখানে কততে চলে যাচ্ছে, 23% পার এনএমে চলে যাচ্ছে, রাইট? এখন পোর্টফোলিও ম্যানেজার যদি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে বা পেনশন ফান্ড ম্যানেজ করে, তাদের কিন্তু রেস্ট্রিকশন আছে, তারা কি করতে পারে না, শর্ট সেল করতে পারে না। তো তারা যদি শর্ট সেল করতে না পারে, তাহলে তারা আপনার আরবিট্রেজ কি করবে, হোল্ড করবে। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে আপনার ইজ এন ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মার্কেট কি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারে কিনা। সো ইজ এ ক্লাসিক কেস, রিয়েল লাইফ কেস। আমরা দেখি, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দিস কোম্পানি নেম, 3Com? এই কোম্পানির নাম শুনেছেন? আপনারা অনেক কেস সলভ করেছেন, 3Com এর নাম শুনেছেন? না স্যার। আচ্ছা, 3Com হচ্ছে আপনার ইন্টারনেট সলিউশন প্রোভাইড করে, নেটওয়ার্ক কাইন্ড অফ সার্ভিস। আমরা একটু দেখি 3Com ভার্সাস পাল। আচ্ছা, এটা ক্যান দ্য মার্কেট এন্ড সাবট্রাক্ট। আচ্ছা, 3Com মার্কেটে এখন আছে আপনার এই যে নেটওয়ার্কিং সাপ্লায়ার, কি নেটওয়ার্কিং ম্যানুফ্যাকচারার্স। আচ্ছা, আর পাম যে কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে আপনার যেটা হ্যান্ড হেল্ড কম্পিউটার তৈরি করতো, সেই কোম্পানিটা কাইন্ড অফ যেটা আপনার হাতের পামে রাখতে পারেন আর কি, এটা, রাইট? এটা আপনার হাতে রেখে কি করতে পারেন, ইউজ করতে পারেন, রাইট? সো পাম হচ্ছে প্রথম এই কম্পিউটারটা বানিয়েছিল। আচ্ছা,
এখন এই পাম ছিল ত্রিকমের একটা সাবসিডিয়ারি কোম্পানি। এখন ত্রিকম ডিসাইড করলো যে পাম কোম্পানি যেটা তার সাবসিডিয়ারি, তার 5% সে কার্ভ আউট করবে। কার্ভ আউট মানে কি? আহ তার, আচ্ছা আমরা এখানে কন্টিনিউ করি। 5% সে আইপিও তে সেল করছে, এটা সবাই অ্যাক্সেস করতে পারবে। পামের ওনারশিপের 5% ত্রিকম কি করবে ডিসাইড করেছে, আইপিও তে ছেড়ে দিবে। তাহলে ত্রিকমের কাছে বাকি থাকে কত পার্সেন্ট ওনারশিপ? পামের কত পার্সেন্ট ওনারশিপ বাকি থাকে? মানে পামের বাকি 95% কে ওন করছে? ত্রিকম। আর 5% সে আইপিও তে ডিসপোজ করে দিল, রাইট? আচ্ছা, এখন বাকি যেটা 95% আছে সেটার ব্যাপারে ডিসাইড করলো যে এটা আইপিও তে দিবে না, রেদার ত্রিকমের যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তারা এই নতুন কোম্পানির যেটা পামকে ডিসপোজ করে দিচ্ছে, সেপারেট করে দিচ্ছে, এটা শেয়ার ওন করবে। এই প্রসেসটাকে বলা হয় স্পিন অফ। মানে আই উইল বি ক্রিয়েটিং আ নিউ কোম্পানি, বাট দ্য শেয়ারস অফ দ্য নিউ কোম্পানি উইল বি হেল্ড বাই দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য এক্সিস্টিং কোম্পানি। মানে প্যারেন্ট কোম্পানি যখন কি করবে, সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ওন করবে, তখন এই প্রসেসটাকে কি বলা হয়? স্পিন অফ বলা হয়। এখন কিভাবে ওন করবে? বলা হলো যে আপনি যদি একটা ত্রিকম ওন করেন, মানে আপনার কাছে কি আছে, একটা ত্রিকম শেয়ার আছে, আমরা আপনাকে 1.5 পামের শেয়ার দিব। আমরা আপনাকে কি দিব? একটা ত্রিকমের শেয়ারের এগেনস্ট আমরা কি দিব? এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। 1.5 পাম শেয়ার দিব, রাইট? আচ্ছা, সো আইপিও যখন, তো এই প্ল্যানটা যখন তারা ডিক্লেয়ার করলো, সো 5% তো অলরেডি তারা কি করে দিয়েছে, আইপিওতে ছেড়ে দিয়েছে, রাইট? তো ত্রিকমের যে শেয়ার প্রাইস, এই শেয়ার প্রাইসের মধ্যে ত্রিকমের নিজের বিজনেসের ভ্যালু আছে 100%। সো পামের স্পিন অফ কিন্তু এখনো করে নাই, করবে। সো পামের বিজনেসের 95%ও কিসের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে? শেয়ার প্রাইসের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। কার শেয়ার প্রাইস? ত্রিকমের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। এখন এই আইপিওটা যখন ক্লোজ হচ্ছে, তখন পামের শেয়ার প্রাইস স্টুড এট $95। পামের শেয়ার প্রাইস কততে ট্রেড হচ্ছে? $95। কোথায়? আইপিওতে, রাইট? আচ্ছা, এখন আমরা যদি ধরে নিই যে একটা ত্রিকম মানে কয়টা পাম? 1.5 পাম। এটা আমরা একটু আগে এখানে লিখলাম না? তাহলে পামের শেয়ার যদি 95 টাকা হয়, ত্রিকমের শেয়ার প্রাইস কত হতে হবে? দেখেন তো, যোগ বিয়োগ করে বলেন দেখি আমাকে এটা। পামের শেয়ার প্রাইস যদি 95 হয় এবং ত্রিকম একটা ওন করলে যদি আমি পামের 1.5 শেয়ার পেয়ে থাকি, ত্রিকমের একটা শেয়ার প্রাইস কত হওয়া উচিত মিনিমাম? কত হওয়া উচিত মিনিমাম? বুঝতে পারছেন? ত্রিকমের শেয়ার হোল্ডার্সদেরকে কি বলা হয়েছিল? ত্রিকমের শেয়ার হোল্ডার্সদেরকে কি বলা হয়েছিল যে তোমরা যদি একটা ত্রিকম ওন করো, তোমাদেরকে কয়টা পাম দেওয়া হবে? 1.5 পাম দেওয়া হবে।
এখন পাম যখন 5% আইপিও তে ছেড়ে দেওয়া হলো, আইপিও ক্লোজিং এ পামের প্রাইস কত হলো? $95। এখন থ্রি কমের শেয়ার যারা, ওনার যারা, তারা যদি নিজেদের শেয়ারের ভ্যালু ক্যালকুলেট করতে যায়, যখন এই ইকুয়েশনটা হোল্ড করছে, একটা থ্রি কম মানে কয়টা পাম? 1.5টা পামের সমান। তাহলে একটা থ্রি কমের শেয়ার প্রাইস মিনিমাম কত হওয়া উচিত পামের বেসিসে, শুধু পামের বেসিসে? 124.5, হ্যাঁ, 124, 142.5। 142.5। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে 142.5 হচ্ছে, এখানে কিন্তু আপনার এটা শুধু ওই যে পামকে ওন করছে এই কারণে, মানে পামের ওনারশিপের 95% এখনো কার কাছে আছে? থ্রি কমের কাছে আছে, রাইট? এখন এখানে কিন্তু কার ভ্যালু নাই, এখানে কিন্তু কার ভ্যালু নাই, মানে থ্রি কমের নিজের ভ্যালু নাই। মানে নিজের ভ্যালু যদি অ্যাড হতো, এই প্রাইসটা আরো কি হতো, আরো বেশি হতে হতো না? মানে থ্রি কমের নিজের বিজনেস আছে, নিজের নেটওয়ার্কিং বিজনেস আছে না? তো নিজের নেটওয়ার্কিং বিজনেসের ভ্যালু যদি আনা হতো, তাহলে কি প্রাইস কি আরো বেশি হওয়ার কথা না? ইয়েস স্যার। এটা তো শুধু পামের বিজনেস অন করছে এই জন্য, মানে একটা পাম, একটা থ্রি কম ওন করলে তাকে কয়টা পাম দেওয়া হবে? 1.5টা পাম দেওয়া হবে, রাইট? আচ্ছা, হোয়াট ইজ দ্য রিয়েলিটি? রিয়েলিটি হচ্ছে, তো এই থ্রি কমের ভ্যালু, আচ্ছা, থ্রি কমের ভ্যালু উইথ পাম কত? আমরা কত এক্সপেক্ট করছি? 142.5। মানে তাহলে থ্রি কমের মিনিমাম ভ্যালু, যদি ধরে নিই যে থ্রি কমের যেটা নেটওয়ার্কিং বিজনেস আছে, এই বিজনেসটা কোনো ভ্যালু নাই, মানে এই বিজনেসটা ভ্যালুলেস, এই বিজনেসটা কোনো ওয়ার্থলেস, মানে এটা কোনো কাজ নাই, তাহলেও মিনিমাম ভ্যালু থ্রি কমের কত হতে হবে? এটার সাথে এগ্রি করেন? থ্রি কমের ভ্যালু মিনিমাম কত হতে হবে? থ্রি কমের ভ্যালু কত হতে হবে মিনিমাম? 142.5। ইট ইজ দ্য লোয়ার বাউন্ড। ইয়েস স্যার। আপনি যে অপশনে পড়েছেন না, লোয়ার বাউন্ড আপার বাউন্ড, এগুলো পড়েছেন না? তাহলে লোয়ার বাউন্ড ইয়েস। কত হতে হবে মিনিমাম? 142.5। কার ভ্যালু? থ্রি কমের। সারপ্রাইজিংলি থ্রি কমের মার্কেট প্রাইস ছিল $81। এটা রিয়েল কেস। থ্রি কমের মার্কেট ভ্যালু কত ছিল? $81। এই জিনিসটাকে নিউ ইয়র্ক টাইমস কি করেছে? রিপোর্ট করেছে। রিপোর্ট করে ওই রিপোর্টের হেডলাইন দিয়েছিল কি? ক্যান দ্য মার্কেট অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট। এখানে এই কেসটা আছে, বোঝা গেছে? দে শোড দ্য কেস, যে যেখানে এটা সিম্পল, যে একটা বিজনেস আরেকটা বিজনেসের সাথে এমন ভাবে ওনারশিপটা ডিলিং, যে একটা থ্রি কম ওন করা মানে 1.5টা পাম ওন করা। সো একটা থ্রি কমের ভ্যালু মিনিমাম কত হতে হবে? 142.5। বাট ইনভেস্টররা এটাকে ভ্যালু করেছে কত? 81। তাহলে এখানে যে আমি বলছিলাম যে থ্রি কমের আরো বেশি বিজনেসের ভ্যালু হলে এটা 142.5 এর চেয়ে বড় হওয়ার কথা, রাইট? এখন আপনি দেখেন, যদি 81 থ্রি কমের ভ্যালু হয়, আর 142.5 যদি থ্রি কম পামকে ওন করে এই কারণে ভ্যালু হয়, তাহলে থ্রি কমের নিজের বিজনেসের ভ্যালু কত? মানে থ্রি কমের নিজের যে নেটওয়ার্কে বিজনেস আছে, ওই বিজনেসের ভ্যালু কত? নেগেটিভ না? নেগেটিভ শো করার কথা। তো থ্রি কমের নিজের বিজনেসের ভ্যালু নেগেটিভ হতে পারে? এই নিজের বিজনেসের ভ্যালুকে বলা হয় স্ট্যান্ড অ্যালোন ভ্যালু বা স্টপ ভ্যালু। এটাকে কি বলা হয়? স্ট্যান্ড অ্যালোন ভ্যালু বা স্টপ ভ্যালু। ইট ইজ এন ইন্টারেস্টিং কেস। এটা আপনি দেখবেন, এটা যে নেগেটিভ, এই যে নেগেটিভ -60। এখন আমি আপনাকে বলি, সিস্কার ফার্মাসিউটিক্যালস, এটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি। এখন এর মধ্যে 3টে অ্যাসোসিয়েট কোম্পানি আছে, আর এই 3টা সাবসিডিয়ারি কোম্পানি আছে। এখন ফার্মাসিউটিক্যালের ভ্যালুর মধ্যে কিন্তু
আপনার এই টেক্সটাইলের ভ্যালু আছে। এখন অবভিয়াসলি এই টেক্সটাইল কে ওন করে? এই আপনার ফার্মাসিউটিক্যাল ওন করে। As far as I can recall, যে কাইন্ড অফ 100%, না, I have to check it, যে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ কে ওন করে? ফার্মাসিউটিক্যাল ওন করে। তো টেক্সটাইলের নিজের বিজনেসের ভ্যালু কোথায় রিফ্লেক্ট হচ্ছে? ফার্মাসিউটিক্যাল বিজনেসের ভ্যালুতে রিফ্লেক্ট হচ্ছে, বা টেক্সটাইলের বিজনেসের ভ্যালু কোত্থেকে বেশি হতে পারবে না? ফার্মাসিউটিক্যাল বিজনেসের ভ্যালু থেকে কি হতে পারবে না? বেশি হতে পারবে না, রাইট? সো আপনি যখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে টেক্সটাইলের ভ্যালু বাদ দিবেন, তার ওই স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনি এপিজেডের ভ্যালু বাদ দিবেন, হসপিটালস এর ভ্যালু বাদ দিবেন, ফ্যাশনস এর ভ্যালু বাদ দিবেন, হার্বালের ভ্যালু বাদ দিবেন, তখন আপনি ফার্মাসিউটিক্যালে কি ভ্যালু পাবেন? স্টপ ভ্যালু পাবেন, ঠিক আছে? সো দিস ইজ অ্যান আনএম্বিগুয়াস ভায়োলেশন অফ দ্য ল অফ ওয়ান প্রাইস। ওকে, সো এই ব্যাপারটা ঘটেছিল, এবং এটা ইজ নট একদিন দুই দিনের জন্য। ইট হ্যাপেন্ড ফর নাম্বার অফ উইকস। ইট কন্টিনিউড ফর নাম্বার অফ উইকস। ওকে, সো আমরা আজকে এখানে ক্লোজ করি উইথ রিগার্ড টু দ্য লিমিটস টু আরবিট্রেজ। অল্প কিছু ডিসকাশন আছে, সেটা আমরা নেক্সট সানডেতে ডিসকাস করবো।